তাহলে কিডনি আমাদের শরীরে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটার মূল যে কাজ মানে ক্রুশিয়াল মূল যে কাজটা হচ্ছে কি আমাদের ফার্স্ট অবস্থায় মেইনটেইন করতেছে কি ইলেকট্রোলাইট যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা হচ্ছে করতেছে কি কিডনি এবং একই সাথে এই কিডনি কি করতেছে আমাদের রক্তটাকে ফিল্টার করতেছে এবং এই ইলেকট্রোলাইট এবং এই ফিল্টার করা রক্ত এই দুটাকে একত্র করে সে কি করতেছে প্রসেস করতেছে আমাদের পুরো শরীরকে কেন্দ্র করে প্রতিদিন প্রায় 400 গ্যালনের মতো। এই 400 গ্যালনটা মোটামুটি কত সেটা হচ্ছে প্রায় 1500 লিটারের মতো, অর্থাৎ 1500 লিটারের মতো আমাদের শরীরে রক্তের পরিস্থিতিটা ফিল্টার হচ্ছে এবং একই সাথে ওই ইলেকট্রোলাইট ব্যালেন্সের সিচুয়েশনটা আমরা পাচ্ছি। তো বাই চান্স যদি আমাদের কিডনির কোনো ধরনের ত্রুটি ঘটে এবং সেটার দ্বারা আমাদের যে কিডনি থেকে যে বজ্রগুলো বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটা সেটা যদি কোনো দিক থেকে নষ্ট হয় কিডনির যে মেইনটেইন সিস্টেমটা, তাহলে সেক্ষেত্রে আমাদের বডিতে একটা খুবই গুরুতর প্রভাব চলে আসে এবং এমনকি এটার জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই কিডনির ফেলার বা কিডনির যে ফাংশন যেটা আছে সেটার যদি কোনো ধরনের ত্রুটি ঘটে, তো সেই ত্রুটিগুলা আমরা দুইটা শ্রেণীতে ভাগ করি, একটা হচ্ছে অ্যাকিউট শ্রেণী আর একটা হচ্ছে ক্রনিক শ্রেণী। তো অ্যাকিউট এবং ক্রনিক এই দুটা এক্স্যাক্টলি কি বোঝায়? তো অ্যাকিউট যে জিনিসটা এটা হচ্ছে দুটা শর্ত থাকবেই এর, সেটা হচ্ছে একটা আমাদের শর্ট ডিউরেশনের মধ্যে সেটা ঘটবে এবং এটা স্বল্প সময়ের মধ্যে সমাধানও করা যায় এবং একই সাথে আমাদের যে ক্রনিক যেটা এটার ক্ষেত্রে শর্তগুলো হচ্ছে যে এই ধরনের যে রোগগুলো সেটা হচ্ছে খুবই ধীরগতির এবং এটা দীর্ঘমেয়াদে শরীরের মধ্যে অবস্থান করে। তো সর্বসাকুল্যে যেটা সেটা হচ্ছে যে কোনো প্রতিকার নাই এবং বলা যায় যে কোনো প্রতিকার নাই এই কথাটা কি আসলেই সঠিক কিনা সেটা আমরা দেখব। এবং এই যে ক্রনিক যে রোগগুলো আছে সেটার জন্য আমাদের চলমান কি দরকার হয়, চিকিৎসার প্রয়োজন হয়। তো সব মিলাই আমরা যেটা জানি যে ক্রনিক যে সমস্যাগুলো সেগুলো ধীরগতির দীর্ঘমেয়াদী এবং এটার কোনো প্রতিকার নেই। তো কিন্তু প্রতিরোধ করা যায় কিছু কিছু ক্ষেত্রে এবং অধিকাংশগুলোর ক্ষেত্রে আমরা প্রতিকার এবং প্রতিরোধ এই দুটার মেইনটেইনটা করতে পারি। যেমন আমরা জানি যে বিভিন্ন ধরনের যেসব ক্রনিক রোগগুলো আছে সেটার মধ্যে হচ্ছে অস্টিওপেরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস টাইপ 2 এবং কিছু কিছু শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সারের যে বিষয়গুলো সেগুলো কিন্তু কি যদি শরীরে ঘটে যায় তখন সেটা কিন্তু হচ্ছে কি ধীরগতির এবং দীর্ঘমেয়াদে, কিন্তু এটাকে যদি আমাদের বলা যায় যে মেডিকেল চেক আপের মাধ্যমে আমরা যদি মেইনটেইনে রাখতে পারি শরীরের স্বাভাবিক অবস্থাটাকে তাহলে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারতেছি। এবং প্রতিকার করার মধ্যে আমাদের ক্রনিক ডিজিজগুলো যেগুলো আছে বর্তমানের জন্য যেটা ব্রেস্ট ক্যান্সার, এটা আমাদের ম্যামোগ্রাফি করে জিনিসটাকে আমরা ফাইন্ড আউট করতে পারি বর্তমান সময়টাতে। তারপর সার্ভিক্যাল ক্যান্সার, সাথে কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, একের সাথে ত্বকের যে ক্যান্সার, টাইফয়েডগুলো, মানে এগুলোকে আমরা কি করতে পারি, এগুলোকে হচ্ছে প্রথমে ফাইন্ড আউট করে সেটার জন্য আমরা একেবারে প্রতিকার করার দিকে আমরা চর্চা করতে পারি। এবং প্রতিকার যোগ্য যেগুলো মানে সেগুলো হচ্ছে আমাদের কি কি ধরনের রোগ আছে সেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি এবং সি, সাথে সেক্সুয়াল ট্রান্সমিটেড যে রোগগুলো আছে সেগুলো। তো এখন প্রথম কথা যেটা যে তাহলে কিডনির যে রোগগুলো সেটি কি প্রতিকার বা প্রতিরোধ করা কি সম্ভব, মানে কোনটা আসলে সত্য? মানে প্রথম কথা হচ্ছে যে সম্পূর্ণভাবে একবারে প্রতিকার আমরা করতে পারি না কিডনির যে রোগগুলো হয় বা কিডনি বলতে কিডনির যে ফাংশনগুলো আমাদের অকার্যকর পরিস্থিতি যখন হয় তখন সম্পূর্ণভাবে প্রতিকার করতে পারি না, কিন্তু আমরা আমাদের যে লাইফ মেইনটেইন সিচুয়েশনটা প্রতিনিয়ত সেটাকে আমরা মেইনটেইন করে এই কিডনির যে রোগগুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারি, সেগুলোকে হচ্ছে প্রতিরোধ করতে পারি। আচ্ছা, তো এটা গেল আমাদের এই যে অ্যাকিউট এবং ক্রনিক যে কিডনি ফেলার, এটা হচ্ছে আমাদের ঐতিহাসিকভাবে আমাদের মানব জীবনের যে চিকিৎসার ইতিহাস বা আমাদের প্রযুক্তিগত মেডিকেল টেকনোলজি সেক্টরগুলোতে একটা গুরুতর চ্যালেঞ্জ আকারে এই ক্রনিক এবং অ্যাকিউট যে কিডনি ফেলার সেটা চর্চা হয়ে আসছে। তো প্রথম দিককার যে ট্রিটমেন্টগুলো করা হতো তো সেগুলো যেটা মেনটেন করা হতো ঐতিহাসিকভাবে মনে করা হতো যে শরীরের যদি আমরা টেম্পারেচারটাকে বৃদ্ধি করাই দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কিডনির যে ফেলারগুলো আছে সেটা ঠিক হয়ে আসবে, অর্থাৎ শরীর তাপমাত্রাটাকে আমাদের কী করতে মেইনটেন করতে হবে। তো এই জন্য সেই সময়কার যে মানুষগুলা অর্থাৎ প্রথম দিককার যে মানুষগুলা আমাদের এই হেলথ টেকনোলজি সেক্টরটা যখন একেবারে সমৃদ্ধ জায়গাটা নাই, তো সেই সময়টাতে আমাদের গরম পানি দিয়ে গোসল করাটাকে এই কিডনি ফেলারের সমস্যার সমাধান হিসেবে ভাবা হতো এবং একই সাথে শরীরে আমাদের যে ঘাম হতে হবে এরকম কিছু থেরাপির পরিস্থিতিও প্রচলন ছিল। কিন্তু আমাদের মডার্ন যে ডায়ালাইসিস মেথড সেই ডায়ালাইসিস মেথডের দিক থেকে সে কিন্তু কী করছে, ইভলভ করছে, অর্থাৎ আমরা সেই গরম পানি দিয়ে গোসল করা বা শরীরে ঘাম হওয়ার পরিস্থিতি থেকে আমরা যে কিডনি ফেলার জিনিসটাকে পাই সেটাকে প্রতিরোধ করা বা প্রতিকার করার পরিস্থিতিটা না পেয়ে আমরা সেটা কি কোন পদ্ধতির মাধ্যমে সমাধান করতেছি, সেটা হচ্ছে ডায়ালাইসিস মেথডে। তো এখন ডায়ালাইসিস জিনিসটা আমাদের সাধারণ অর্থে কী বোঝায়?
তো ডায়ালাইসিসের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে একটা কিডনি যখন কার্যগত দিক থেকে দুর্বল থাকে, অর্থাৎ আমাদের কিডনি যখন কি হচ্ছে একটা স্বাভাবিক যার ফাংশন বা কার্যক্ষমতা যখন সে হারাই ফেলতেছে, তখন কি করতেছি আমরা আমাদের শরীরের যে রক্তের যে সার্কুলেশনটা, সেই রক্তের সার্কুলেশনটা কিন্তু ফিল্টার হচ্ছে কোথায়, সেটা হচ্ছে কিডনিতে এসে। এবং যখন সে ফিল্টার হচ্ছে, ফিল্টার হওয়ার পরবর্তীতে আমরা কি পাই, সে রক্তের মধ্যে থাকা বিভিন্ন ধরনের যেসব বর্জ্য পদার্থগুলো অর্থাৎ শরীরের জন্য প্রয়োজনীয় নয়, সেই জিনিসগুলোকে কি করে দিচ্ছে, শরীর থেকে বের করে দিচ্ছে। তো সেই জিনিসটা করাটাই হচ্ছে আমাদের কি ডায়ালাইসিস। তো এটাকে আমরা কোন সময় ঘটাচ্ছি, যখন আমাদের শরীরের ন্যাচারাল যে কিডনির যে ফাংশনটা সেটা যখন কার্যক্ষমতাটা ব্যর্থ হচ্ছে, তখন আমরা কি ঘটাচ্ছি, আমাদের ডায়ালাইসিস মেথডটা বা আমাদের একটা ডিভাইসকে কেন্দ্র করে ওই কিডনিটাকে আমরা যেভাবে ন্যাচারালি প্রয়োগভাবে আমাদের বর্জ্য পদার্থগুলোকে বের করে দিতাম, সেই জিনিসটাকে আমরা ডায়ালাইসিস প্রক্রিয়ার দ্বারা করতেছি। তো বর্তমান সময়টাতে আমাদের যে ডায়ালাইসিসের যে বিভিন্ন চলমান যে বিষয়গুলো গবেষণাগুলো চলতেছে, তো সেই গবেষণাগুলোর মধ্যে থেকে যেমন আমরা বিভিন্ন ধরনের ডায়ালাইসিস মেথড পাই। যেমন এক ধরনের ডায়ালাইসিসটাকে বলতেছি আমরা হচ্ছে পোর্টেবল ডায়ালাইসিস। তো এই পোর্টেবল ডায়ালাইসিসটা হচ্ছে আমাদের কি ওয়্যারেবল, অর্থাৎ সেটা আমরা শরীরে পরিধান করতে পারি, এবং এর সাথে হচ্ছে পোর্টেবল ডায়ালাইসিসটা আমাদের কি হচ্ছে প্রতিনিয়ত বর্তমান সময়টাতে হচ্ছে ইমপ্রুভ হচ্ছে, এবং পেশেন্টের যে লাইফ লিড করে সেই লাইফ লিড করার পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা কি করতে পারি, সেটাকে বহন করতে পারি, এবং আমাদের প্রতিদিনকার যে কাজ সেই কাজের মধ্যে কি করতেছে, একটা সহজ অবস্থা দিচ্ছে। তো একই সাথে আমরা আরও কিছু পাই ডায়ালাইসিসের প্রক্রিয়া, সেটা হচ্ছে বায়োকম্পাটিবল ডায়ালাইসিস মেমব্রেন। তো বায়োকম্পাটিবল ডায়ালাইসিস মেমব্রেন এটা হচ্ছে আমাদেরকে কি ঘটায়, সেটা হচ্ছে যে আমাদের শরীরের যে কিডনিগুলো আছে, যে দুটো কিডনি আছে, সেই কিডনির সাথে আমাদের কি ঘটায়, এমন কিছু আমরা ডায়ালাইসিস মেমব্রেন ব্যবহার করতেছি যেটা কিডনির সাথে ইন্টারাকশন করবে, ইন্টারাকশন করে আমাদের যে ব্লাডটা আছে সেই ব্লাডটাকে কি করে দেয়, পিউরিফিকেশন করে দেয়। তো এটা যে মাধ্যমে করতেছি সেটা হচ্ছে বায়োকম্পাটিবল ডায়ালাইসিস মেমব্রেনকে কেন্দ্র করে। তো বায়োকম্পাটিবল বলতে কি বোঝায়, যে শরীরে ক্ষতিকর না কিন্তু শরীরের টিস্যুর সাথে অ্যাডজাস্টেবল এমন কিছু মেমব্রেনটাই হচ্ছে আমাদের বায়োকম্পাটিবল মেমব্রেন। এখানে আরও কিছু মেথড আছে, যেমন হচ্ছে রিজেনারেটিভ হেমোডায়ালাইসিস সিস্টেম। ডায়ালাইসিস যেহেতু আমাদের কি আমাদের যে ন্যাচারাল কিডনির যে প্রক্রিয়াটা সেটার থেকে আমরা যেভাবে রক্ত ফিল্টার করছিলাম, সেই জিনিসটাকে আমাদের কৃত্রিমভাবে সেটাকে সমাধান করায় দেয়। তো সেটার আর একটা কৌশল হচ্ছে আমাদের রিজেনারেটিভ হেমোডায়ালাইসিস সিস্টেম। তো এটা হচ্ছে বর্তমানে কমার্শিয়ালভাবে অ্যাভেলেবল, এবং এটার জন্য আমাদের যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সরবেন্ট রিজেনারেটিভ হেমোডায়ালাইসিস সিস্টেম। তো এটার জন্য কি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যাসিটেট এবং বাইকার্বনেট হেমোডায়ালাইসিস পদ্ধতি ব্যবহার করা হয়। তো সরবেন্ট জিনিসটা আবার কি, সরবেন্ট হচ্ছে অথবা আমাদের রিজেনারেটিভ, এই দুটো জিনিস আসলে তাহলে কি বোঝাচ্ছে, এই দুটো আমাদের কিভাবে হেমোডায়ালাইসিস হিসেবে কাজ করবে। তো সরবেন্ট হচ্ছে আমাদের এক ধরনের ইনসলুয়েবল, অর্থাৎ সেটা কখনোই মিশ্রিত হবে না ম্যাটেরিয়ালস, এমন কিছু ম্যাটেরিয়ালস। তো সেটা হচ্ছে আমাদের কি করতেছে, রিকভার করে লিকুইডকে, এবং সেটা কোথায় কি ধরনের প্রক্রিয়াকে অবলম্বন করে, সেটা হচ্ছে শোষণ প্রক্রিয়া অবলম্বন করে, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাড্রাপশন, এবং দুটাকেই ঘটায় একই সাথে। সেটা হচ্ছে সরবেন্ট। তার মানে সরবেন্ট হচ্ছে এমন একটা ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালসটা হচ্ছে কোনো একটা জায়গায় যখন আমরা ব্যবহার করব সেখানে নির্দিষ্ট কিছু বিষয়কে সে শোষণ করবে এবং সেটাকে অ্যাড্রাপশনও করতে পারে, এবং দুটাই ঘটাইতে পারে। এবং রিজেনারেটিভ জিনিসটা কি, রিজেনারেটিভ বলতে হচ্ছে আমাদের যে যে জিনিসটা আমাদের এই সরবেন্ট জিনিসটাকে যখন আমরা ঘটাচ্ছি আমাদের কিডনিকে কেন্দ্র করে, তখন সেটা হচ্ছে আপনা আপনি ওই জিনিসটাকে কি করে দেয়, আমাদের যে জিনিসটাকে সে গ্রহণ করতেছে কিডনি থেকে বজ্র পদার্থগুলোকে, সেগুলোকে বের করে দিয়ে আমাদের ওই জিনিসটাকে সে আবার পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতেছে। তো সেটাই হচ্ছে রিজেনারেটিভ। সো দ্যাট মিনস রিজেনারেটিভ হেমোডায়ালাইসিস সিস্টেমটা এই সরবেন্ট জিনিসটাকে কেন্দ্র করে ঘটে। তো কিডনি ডায়ালাইসিসের সরবেন্ট আমাদের কাজটা করে কিভাবে, তো স্বাভাবিক অর্থে যেহেতু শোষণ করতে পারে, তো তেমন করে আমাদের রক্তের যে বজ্রগুলো আছে সেগুলোকে সরায় দেয়, এবং একই সাথে কি করে আমাদের প্রচলিত যে ডায়ালাইসিস, সেই ডায়ালাইসিসের আমরা যে সলিউশনগুলো ব্যবহার করতাম সেই সলিউশনগুলোকে আমরা পুনরায় আর ব্যবহার করতে পারতাম না। অর্থাৎ আমাদের যে প্রচলিত আমাদের যে হেমোডায়ালাইসিসগুলো আছে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, সেগুলোর যে আমরা সলিউশনটা ব্যবহার করি, তো সেই সলিউশনটাকে আমরা কি করতে পারতাম না, দ্বিতীয়বার ব্যবহার করতে পারতাম না। কিন্তু এই সরবেন্ট রিজেনারেটিভ টেকনোলজি যেটা, সেটার মাধ্যমে আমরা কি করতেছি, যে সলিউশনগুলো ব্যবহার করতেছে সেগুলোকে রক্ত থেকে যখন বজ্র পদার্থগুলোকে বের করে দিচ্ছে, দিয়ে পুনরায় আবার সেটাকে সে ব্যবহার উপযোগী করে তুলতেছে। এবং আরও কিছু আমরা হেমোডায়ালাইসিস বা ডায়ালাইসিস প্রক্রিয়ার মধ্যে পাই, সেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল কিডনি।
এবং এই আর্টিফিশিয়াল কিডনিটা বর্তমানে একটা হচ্ছে কিডনি প্রজেক্ট হিসেবে আমেরিকাতে রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে, এবং এটার মূল গোলটাই হচ্ছে এটাকে খুবই ছোট এবং হচ্ছে আমাদের সার্জিক্যালি আমাদের কিডনির মতো করে ইমপ্ল্যান্ট করা শরীরের মধ্যে, এবং এটা হচ্ছে বায়ো আর্টিফিশিয়াল কিডনি, যেটা আমাদের কিডনির যে ফেলারগুলো আছে সেটাকে সে রিকভার করে ব্যবহার উপযোগী করতে পারে। তো এই বায়ো আর্টিফিশিয়াল কিডনি, এটার মেইন বিষয়টা কি, এটা হচ্ছে আমাদের সেম যে প্রাকৃতিক যেরকম কিডনি আমাদের ফিল্টার করতো রক্তকে, সেটার জন্য আমরা এই বায়ো আর্টিফিশিয়াল কিডনির মাধ্যমে সেটাকে আবার কি করতে পারবো, ফিল্টার করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের এখানকার মেইন থিম। এবং এটার জন্য কি ব্যবহার করি, আমরা বায়ো রিঅ্যাক্টর ব্যবহার করি, এবং কিডনির যে সেলগুলো আছে সেটার সাথে আমরা কি করি, এক ধরনের সম্পর্ক তৈরি করাই দিই এই বায়ো আর্টিফিশিয়াল কিডনির সাথে, যাতে সেটা কম্প্যাটিবল হয়, অ্যাডজাস্টেবল হয়, এবং শেষ পর্যন্ত আমাদের যে এন্ড্রোক্রাইনোলজিক্যাল যে ফাংশনগুলো আছে বা আমাদের রেচন প্রক্রিয়ার যে ফাংশনগুলো আছে সেটাকে সে কি ঘটায়, ন্যাচারাল কিডনির মতোই সে ঘটায় দিতে পারে। তো এইটাই হচ্ছে মূলত আমাদের যে কিডনির যে প্রক্রিয়াগুলো, আমাদের আর্টিফিশিয়ালভাবে যেসব প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফেলার হওয়া একটা কিডনিকে কিভাবে সেটাকে ব্যবহার করতে পারি আবারও, সেটার একটা সাধারণ কৌশল। তো এখন আমাদের ডায়ালাইসিস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা ক্রিটিক্যাল একটা ট্রিটমেন্ট, একটা হচ্ছে জটিল একটা চিকিৎসা। কিসের জন্য, সেটা হচ্ছে আমাদের কিডনি ফেলারের জন্য। এবং এটা কি ধরনের নীতির দ্বারা চালিত হয়, সেটা হচ্ছে ফার্স্ট অবস্থায় অসমোসিস এবং ডিফিউশন এবং আলট্রাফিল্ট্রেশন, এই প্রক্রিয়াগুলোকে বা এই যে নীতিগুলো আছে সেই নীতিগুলোকে ব্যবহার করে ডায়ালাইসিস সিস্টেমটা একটা কিডনি ফেলিয়ারটাকে কি করতে পারে, সেটার অনুযায়ী কাজ করতে পারে। এবং সেটাতে মূল কাজ কি ডায়ালাইসিসের, আমাদের যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে কিসের, সেটা হচ্ছে রক্তের, সেই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে সে কি করে দেয়, আমাদের শরীর থেকে বের করে দেয়। তো এটাতে আমরা যে টেকনিকগুলো ব্যবহার করি সেই টেকনিকগুলোর মধ্যে একটার নাম হচ্ছে আমার হেমোডায়ালাইসিস এবং আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, যেটা আমাদের খুবই কমন ডায়ালাইসিসের প্রক্রিয়া। অর্থাৎ আমরা যখন ডায়ালাইসিস করার পরিস্থিতিটা দিচ্ছি একটা ফেলিয়ার হওয়া কিডনিকে, তো সেটার মধ্যে আমরা এই যে অসমোসিস, ডিফিউশন, আলট্রাফিল্ট্রেশন, এই প্রক্রিয়াগুলো পাচ্ছি বা এই বিজ্ঞানের নীতিগুলো পাচ্ছি, এবং এটা কি করে দিচ্ছে, আমার রক্ত থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বের করে দিচ্ছে। তো আমার প্রচলিত আমাদের বর্তমান পৃথিবীতে আমরা দুই ধরনের প্রক্রিয়ায় সেই জিনিসটা করতে পারি, একটা হচ্ছে হেমোডায়ালাইসিস এবং একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো এখন এই অসমোসিস, ডিফিউশন, আলট্রাফিল্ট্রেশন, এই ব্যাপারগুলো আমার রক্তের সাথে বা ডায়ালাইসিসের সাথে কিভাবে জড়িত, এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের যে অসমোসিস, ডিফিউশন, তো ওটাকে একটু বুঝে নিই আমরা। ডিফিউশন এটা হচ্ছে আমাদের যে মোট যে গড় অণুগুলো থাকে সেই অণুগুলোকে কি করতেছে, উচ্চ ঘনত্বের অংশ থেকে সে কি করতেছে, আমাদের স্বল্প ঘনত্বের যে অংশ সেখানে সে কি করে দিচ্ছে, মুভমেন্ট করে দিচ্ছে, অর্থাৎ পার করায় দিচ্ছে। এবং অসমোসিসটা কি, অসমোসিসটা হচ্ছে আমাদের এক ধরনের ডিফিউশন বা ব্যাপন, যেটা কি করতেছে, এইখানে আমাদের ওই পানির যে অংশটুকু বা পানীয় রিলেটেড যে অংশগুলো আছে সেটা কি করতেছে, যে হায়ার রিজিয়ন যেটা, অর্থাৎ আমাদের উচ্চ ঘনত্বের যে অংশটুকু সেখান থেকে সেমি পারমিয়েবল নামক একটা জিনিসকে ভেদ করে সে অল্প ঘনত্বের যে অংশ সেখানের দিকে চলে যাচ্ছে। তো সেটাই হচ্ছে আমার অসমোসিস। আর সেমি পারমিয়েবল মেমব্রেন, এই জিনিসটা তাহলে আবার কি, এটা আমার খুবই সরু কিছু লেয়ার, এবং এই জিনিসটা কি করে, সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের জিনিস সেটা ভেদ করে আসতে দেয়, এবং সবগুলোকে কিন্তু দেয় না, অর্থাৎ সব ধরনের অণুকে কিন্তু সেমি পারমিয়েবল তার পর্দাটা ভেদ করতে দেয় না, এবং সেটা শুধুমাত্র নির্দিষ্ট কিছু সাইজের সেটাকেই সে তার এক পাশ থেকে আরেক পাশে যেতে দেয়। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে আমাদের রক্তে, সেই রক্তটার মধ্যে আমাদের ডিফিউশন জিনিসটা ঠিক কিভাবে হয়, অর্থাৎ আমাদের প্রশ্ন হচ্ছে যে রক্তের সাথে আমাদের ডিফিউশনটা কিভাবে কাজ করে। তো ফার্স্ট অবস্থায় আমরা কি করি, আমরা হচ্ছে নাক দিয়ে প্রশ্বাস নিই এবং সেটা শ্বাসনালী দিয়ে, অর্থাৎ আমাদের ট্রাকিয়া হয়ে কোথায় যায়, ফুসফুসে যায়, ফুসফুসের কোথায়, ব্রঙ্কি এবং ব্রঙ্কিওলের কাছে চলে যায়। তো ব্রঙ্কিওল এই জিনিসটা আবার কি, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু স্তর দিয়ে গঠিত, সেই গঠিত অংশগুলোর নাম কি, অ্যালভিওলি। তো এটা মূলত কি ঘটায়, মূলত আমাদের গ্যাসের যে এক্সচেঞ্জ সেই জিনিসটাই ঘটে হচ্ছে আমার এই ডিফিউশন যে জিনিসটা আমার রক্তের মধ্যে ঘটে সেটাই। অর্থাৎ আমি যে এয়ারটাকে নিঃশ্বাস হিসেবে নিচ্ছি, প্রশ্বাস হিসেবে নিচ্ছি, গ্রহণ করতেছি, সেই এয়ারটা আমার কোথায় এসে পৌঁছাচ্ছে, সেটা ফুসফুসের অ্যালভিওলাস নামক জায়গাটাতে এসে পৌঁছাচ্ছে, এবং সেই জায়গাটাতে মূলত
আমার যে এয়ারটাকে গ্রহণ করতেছি সেটাকে কোথায় পুশ করে দেয়, সেটা রক্তে পুশ করে দেয় এবং রক্ত থেকে কিছু গ্যাস আবার কি করে আমার এই অ্যালভিওলাসে নিয়ে আসে এবং সেখান থেকে আমার নাক দেশটা নিঃশ্বাস আকারে বের করে দেয়। তো সেই জিনিসটা আসলে কি? তো এখন প্রশ্ন হচ্ছে আমার যে এইখানে এই ব্যাপারটা কিভাবে ঘটে, যে আমার প্রথমে যখন আমি অক্সিজেনটাকে প্রশ্বাস আকারে নিচ্ছি সেই জিনিসটা কি করতেছে, এই অ্যালভিওলাসের যে কোষ, সেই কোষের স্তর থেকে আমার পাশে থাকা যে ক্যাপিলারিগুলো থাকে এই অ্যালভিওলাসের সাথে, সেখানে হচ্ছে কি করায় দেয়, সে ওই অক্সিজেনটাকে পৌঁছায় দেয়। এবং একই সাথে ওই সাইমুলটেনিয়াসলি আমার রক্তের যে ক্যাপিলারি সেটা হচ্ছে কি করে, কার্বন ডাই অক্সাইডটাকে কি করে নিজের মধ্যে থেকে সে কোথায় পুশ করে দেয় আমার অ্যালভিওলাসে। তো অ্যালভিওলাসে যখন পুশ করে দিচ্ছে তখন সেটা আবার কি করতেছে, আমরা ফুসফুসে পাচ্ছি, সেই ফুসফুস থেকে আমার বাড়তি যে অংশটা সেটা নিঃশ্বাস আকারে বের হয়ে যাচ্ছে। তো এরপরে যে অংশটা সেটা হচ্ছে আমার এই জিনিসটা কিভাবে তাহলে কাজ করতেছে এখন একটু পুরোটা আমরা দেখি। যে প্রথমে আমরা নিঃশ্বাস গ্রহণ করতেছি এবং অ্যালভিওলোতে গিয়ে আমাদের কি হচ্ছে, গ্যাসটা হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে এবং তারপরে আমাদের অক্সিজেনটা কি করতেছে, রক্তে যায়, হিমোগ্লোবিনের সাথে সেটা যুক্ত হয়ে আমার যে অ্যালভিওলাসে যে গ্যাসটা আমরা বাতাস থেকে গ্রহণ করছি প্রশ্বাস হিসেবে, সেই অংশটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। হিমোগ্লোবিনের সাথে যখন যুক্ত হচ্ছে সেটা আবার কোথায় যাচ্ছে, রক্তকণিকাগুলোর সাথে অ্যাডজাস্ট হচ্ছে। রক্তকণিকাগুলোর সাথে আমার ওই অক্সিজেনটা যুক্ত হয়ে কোথায় যায়, কোষের টিস্যুগুলো অর্থাৎ টিস্যুতে যায়। সেই টিস্যুগুলোর সাথে আমার কি থাকে, ক্যাপিলারি এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তো এই টিস্যুগুলো থেকে আমার ওই অক্সিজেনটা কি হচ্ছে, ক্যাপিলারিতে যাচ্ছে এবং ক্যাপিলারি থেকে কোথায় যাচ্ছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রথম অবস্থায় অক্সিজেনটাকে গ্রহণ করার যে অ্যালভিওলি, সেখান থেকে আমি কি এই যে এটা দেখতেছি হচ্ছে অ্যালভিওলের স্তর এবং এর সাথে থাকতেছে হচ্ছে এই যে এই অংশটা, সেটা হচ্ছে আমার এখানকার ক্যাপিলারি এবং ক্যাপিলারির সাথে আমাদের পার্শ্ববর্তীতে কিছু তরল যুক্ত অংশ থাকে, সেটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ওই অক্সিজেনটা সর্বশেষ একটা কোষের ভিতরে যায় এবং সেখানে শ্বসনে সহায়তা করে। তো সেই জিনিসটার সাথে সাথে আবার কি হয়, যে কোষের মধ্যে আমাদের যে শ্বসন হওয়ার সর্বশেষ একটা বাই প্রোডাক্ট যেটাকে আমরা ডাস্ট বলি বা ওয়েস্ট হিসেবে কার্বন ডাই অক্সাইডও কোষের মধ্যে অলরেডি তৈরি হয়ে থাকে। সেটা আবার কি হচ্ছে, তার ওই কনসেন্ট্রেশন থেকে আমার এই অ্যালভিওলাসের মধ্যে চলে আসে এবং সেটা আমার নিঃশ্বাস আকারে বের হয়ে যাচ্ছে নাক দিয়ে। তাহলে এইটা হচ্ছে আমার মোটামুটি এই রক্তের সাথে ডিফিউশন জিনিসটা ফার্স্ট অবস্থায় কি করে, সেটা হচ্ছে গ্যাসের এক্সচেঞ্জটাই ঘটায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে অসমোসিস তাহলে কিভাবে কাজ করে। অসমোসিসের জন্য আমরা যে জিনিসটা দেখছিলাম যে এটাও এক ধরনের ব্যাপন, কিন্তু এখানে কি যুক্ত থাকে, এটা হচ্ছে এখানে পানির অংশটা যুক্ত থাকে, অর্থাৎ উচ্চ ঘনত্বের আর নিম্ন ঘনত্বের যে পরিস্থিতিগুলো, অর্থাৎ উচ্চ ঘনত্বের যেসব উপাদানগুলো থাকে সেটার মধ্যে আমাদের পানি সেখানে এসে ওই ঘনত্বটাকে কি করে দেয়, একটা ব্যালেন্সড অবস্থায় নিয়ে আসে। তো কিভাবে কাজ করে সেটা, তো রক্তের আমাদের কি আছে, দুইটা উপাদান আছে, সেটা হচ্ছে প্লাজমা আছে এবং একই সাথে রক্ত কণিকা। তো এই রক্তের প্লাজমা এবং একই সাথে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এই ফ্লুইডগুলো বিভিন্ন উপাদানগুলো যে গঠিত এগুলোর মধ্যে যেগুলো থাকে আর কি, অর্থাৎ আমাদের ব্লাডের প্লাজমা এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে যে ধরনের প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের গ্লুকোজ, আয়নের উপাদানগুলো আছে, সেগুলোর ঘনত্ব কিন্তু কি হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে সেটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ প্রতিনিয়ত পরিবর্তন হয়। তো আমাদের এই রক্তের প্লাজমা এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে যখন কোনো অংশের ঘনত্ব যদি বেড়ে যায়, ধরে নিলাম যে রক্তের প্লাজমার ঘনত্বটা বেড়ে গেছে, তাহলে তখন কি কম থাকবে, তখন আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের ঘনত্ব কিন্তু কম। তো তখন কি হয়, যে অংশটাতে ঘনত্বটা বেড়ে গেছে সেখানে পানিটা চলে আসে এবং এসে কি করে, ওই ঘনত্বটাকে আমাদের কি করে ব্যালেন্স করে। তো কি করে পানি, এই পানিটা কিন্তু খুব সহজেই রক্তের যে কণিকাগুলো আছে এবং রক্তের যে ভেসেলগুলো বা দেয়ালগুলো আছে সেটাকে ভেদ করতে পারে, ভেদ করে সেটা কি করে, উচ্চ ঘনত্বের যে অংশগুলো আছে সেটার সাথে সে আমাদের কি হচ্ছে, ডিজলভ হচ্ছে, হয় সেখানটাতে কি করতেছে, ব্যালেন্স করতেছে। এখন সেম ভাবে যদি কি হয়, আমার ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইড সেখানে যদি ঘনত্ব বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে রক্তের প্লাজমা থেকে যে পানিটা সেটা আবার কি হবে, আমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে এসে যুক্ত হবে। ঠিক সেম ভাবে যদি রক্তের প্লাজমার ক্ষেত্রে আমার ঘনত্ব বেড়ে যায় তাহলে ইন্টারস্টিশিয়াল থেকে ফ্লুইড আসবে, এসে আমার সেটাকে কি করবে, ব্যালেন্স করবে। এবং একই সাথে আমার যে পানির যে এই সব সময়ের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা সব সময় আমার রক্তের প্লাজমা এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এই দুটার যে ঘনত্ব, সেই ঘনত্বটাকে আপেক্ষিকভাবে ব্যালেন্স রাখতে সহায়তা করে। তো মূলত আমাদের যে রক্তের যে আয়তন, সেই আয়তনটাকে ঠিক রাখার জন্যই মূলত অসমোসিস জিনিসটা রক্তের মধ্যে কাজ করে। অর্থাৎ আমাদের রক্তের প্লাজমার উপাদানের দিক থেকে হোক আর সেটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের দিক থেকে হোক,
ডাজন্ট ম্যাটার, সেটা হচ্ছে আমার কি করবে, সবসময় ঘনত্বটাকে ব্যালেন্সে রাখবে। এরপর আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আলট্রা ফিল্ট্রেশন, যেটা হচ্ছে আমার যে ডায়ালাইসিস প্রক্রিয়ার মধ্যে প্রিন্সিপালগুলো ব্যবহার হচ্ছে। তাহলে আলট্রা ফিল্ট্রেশন আমার শরীরের মধ্যে কীভাবে কাজ করে? শরীরের মধ্যে আমার আলট্রা ফিল্ট্রেশন এই জিনিসটা বলতে আসলে এক্স্যাক্টলি কী বোঝায়? আলট্রা ফিল্ট্রেশন এটা হচ্ছে একটা প্রসেস, এবং সেটা কি করে, এক্সেসিভ যে ফ্লুইডগুলো সেটাকে দূর করে দেয়। কোথায়? সেটা হচ্ছে আমাদের যে ব্লাডের মধ্যে আছে সেটা। কিসের দ্বারা? সেটা হচ্ছে ডায়ালাইসিস মেমব্রেনের দ্বারা। এবং সেটা কিসের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে প্রেশারের উপর ভিত্তি করে। তো এটা হচ্ছে আমার আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশনটা শুধুমাত্র ঘটবে কোথায়? আমার ব্লাডে। এবং সেটা কিসের দ্বারা? আমার হচ্ছে ডায়ালাইসিস মেমব্রেনের দ্বারা। এবং কিসের প্রেক্ষিতে? আমার চাপের প্রেক্ষিতে। অর্থাৎ যদি কোনো জায়গায় আমার রক্তে প্রেশার বেশি থাকে, তাহলে সেখান থেকে এক্সেসিভ যদি কোনো ফ্লুইড থাকে, ওই চাপের কারণে সেই এক্সেসিভ ফ্লুইডগুলো কি হবে, এই মেমব্রেনটাকে ভেদ করে একটা জায়গায় জমা হবে। এবং সেটা প্রক্রিয়াটা ঘটানোর জন্য যে জিনিসটা, সেটাই বলি আমরা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। তো আলট্রা ফিল্ট্রেশনটা আমাদের শরীরের মধ্যে এক্স্যাক্টলি, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে কিভাবে কাজ করে। তো আমরা ফার্স্ট অবস্থায় জানি যে আমাদের কিডনি, সেই কিডনির মধ্যে আমাদের কি আছে, হচ্ছে রেনাল আর্টারি। তো রেনাল আর্টারিটা কি করে? আর্টারি হচ্ছে রক্ত বহন করে, কিন্তু যেহেতু রেনাল তার মানে কিডনিতে রক্ত বহন করে, অর্থাৎ কিডনিতে মূলত রক্ত প্রবেশ করে। তো সেই রক্তটা যখন প্রবেশ করে, প্রবেশ করার পরে যেখানে দিয়ে প্রবাহিত হয় ফার্স্ট অবস্থায়, সেটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসটা দেখতে হচ্ছে কিছুটা এই যে এরকম ইউ শেপের মতো। অর্থাৎ কিসের মতো? সেটা হচ্ছে যে এরকম ইউ শেপের মতো। অর্থাৎ এই যে এরকমটা হচ্ছে আমার গ্লোমেরুলাস। তো এইখানে আমার কিছু ক্যাপিলারি থাকে, এটার উপর দিয়ে হচ্ছে আমার রক্তটা বহন হয়, অর্থাৎ পরিবাহিত হয়, প্রবাহিত হচ্ছে। তো যখন আমি এর এইখানটাতে আসতেছি, তখন আমার কি নিচের দিকে একটা প্রেশার পাচ্ছে। তাহলে কোন দিকটাতে প্রেশারটা বেশি? উপর থেকে নিচের দিকে প্রেশার পাচ্ছে। তার মানে আমার রক্তটা যখন এই গ্লোমেরুলাসের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন কি হচ্ছে, তো আমার এই গ্লোমেরুলাস, এটা আবার জিনিসটা কি, সেটা হচ্ছে আমার যে নেফ্রন। নেফ্রনটা কি, আমার যে কিডনি, সেই কিডনির কিন্তু এককটা হচ্ছে নেফ্রন। তো সেই নেফ্রনে অসংখ্য রক্তনালীর যে নেটওয়ার্ক, সেটাকে ধারণ করতেছে। তার মানে এই যে আমাদের যে ক্যাপিলারি, যেটা রক্ত বহন করতেছি আমরা এইখানে, সেই রক্ত বহন করার প্রক্রিয়াটা, এই যে এইখান থেকে রক্তটা যখন প্রবাহিত হচ্ছে উপর দিয়ে, এই যে ক্যাপিলারি, সেগুলোর নেটওয়ার্কে একটা বলা যায় যে গুচ্ছ অংশটাকে সে ধারণ করতেছে গ্লোমেরুলাস নেফ্রনের ভিতরে। এটা কিন্তু কিসের ভিতরে? অবশ্যই নেফ্রনের ভিতরে। তো এখন কি হয়, উচ্চ যে রক্তচাপটা আমার থাকতেছে, অর্থাৎ রক্ত যখন প্রবাহিত হচ্ছে, তখন এখানে এসে একটা প্রেশার পাচ্ছে। তো এই প্রেশারের কারণে গ্লোমেরুলাসের ভেতরে আমার কি হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে। বলটা যখন প্রয়োগ হচ্ছে, রক্তের যে উপাদানগুলো, সেগুলো কি হচ্ছে, আমার এখানে ফিল্টার হওয়ার একটা প্রক্রিয়া পাচ্ছে। কিসের দ্বারা? সেটা হচ্ছে ফিল্টার মেমব্রেনের মধ্যে। তো ওই রক্তের যে উপাদানগুলা, সেগুলো হচ্ছে যে পথ দিয়ে আমার ফিল্টার মেমব্রেনের দিকে যাচ্ছে এই গ্লোমেরুলাসে এসে, সেটাকে আমি বলতেছি গ্লোমেরুলার ফিল্ট্রেট। তার মানে রক্ত এখানে প্রেশারের কারণে আমার যে এক্সেসিভ ওয়াটারগুলো বা এক্সেসিভ যে ফ্লুইডগুলো আছে, সেই ফ্লুইডগুলো কি হচ্ছে, আমার এখানে ফিল্ট্রেট হচ্ছে। আর সাধারণ আমার যে অ্যাকচুয়াল যে রক্তটা, সেটা আবার কি হচ্ছে, এই পথ দিয়ে আবার এখানে কি হয়ে যাচ্ছে, আমার শরীরের মধ্যে সার্কুলেশন হচ্ছে। তাহলে এর মধ্যে কি হচ্ছে, আমার যে গ্লোমেরুলার যে ফিল্ট্রেটটা, সেটা কি করতেছে, রক্তের যে প্লাজমা, সেটাকে হচ্ছে কি করে দিচ্ছে, ফিল্টার করে দিচ্ছে। এবং এই যে ফিল্ট্রেটটা, আমার যে গ্লোমেরুলার যে ফিল্ট্রেট, সেটা নেফ্রনের ভিতরে নালি দিয়ে কোথায় প্রবাহিত হচ্ছে, নেফ্রনের ভিতরেই। তো এই যে মূলত আমার রক্তের মধ্যে পুনরায় যে উপাদানগুলো দেখা যাচ্ছে, যে এখানে আমার যখন রক্তটা এখান থেকে প্রবাহিত হচ্ছিল, তো সেই প্রবাহিত হওয়ার সময়টাতে দেখা গেল যে কিছু রক্ত, যেমন এইখানে ক্যাপিলারিতে যখন রক্তটা আমার এখানে আসলো চাপের কারণে, গ্লোমেরুলার ফিল্ট্রেট দিয়ে সে নিচের দিকে যাচ্ছে। তাহলে আমার মূল যে রক্ত, সেটা কিন্তু আবার এই পথ দিয়ে ফিরে যাচ্ছিল। কিন্তু এই যে এখানে এক্সট্রা যেসব উপাদান সহ আমার যে উপাদানগুলো আসলো, সেটা আবার কি হচ্ছে, এখানে আবার ফিল্ট্রেট হচ্ছে। এবং সেই ফিল্ট্রেটগুলোর মধ্যে থেকে শুধুমাত্র আমার যে বজ্র যে পদার্থগুলো আছে, সেগুলা তখন হচ্ছে স্পেসিফিকভাবে ফিল্টার হয়। আর বাকি যেসব প্রয়োজনীয় কিছু উপাদান, সেগুলো আবার কি হচ্ছে, আমার মূল রক্ত প্রবাহ ধারায় ফেরত যাচ্ছে। তো সর্বশেষ আমার যে বজ্র পদার্থগুলো এখানে উৎপাদন হচ্ছে, আর মূল যেসব প্রয়োজনীয় উপাদানগুলো, সেগুলো কিন্তু আবার মূল রক্তের মধ্যেই ফিরে যাচ্ছে। তো ওই যে বজ্র যেসব পদার্থগুলো, সেগুলো কি হচ্ছে, আমার আমার সর্বশেষ ফিল্টার হয়, আমরা সেটাকে নাম দিচ্ছি কি, ইউরিন আকারে। তো সেই ইউরিনটা কোথায় আছে, এখনো কিন্তু সেটা নেফ্রনের মধ্যে আছে। নেফ্রনের কোথায় আছে, সেটা কালেক্টিং ডাক্ট নামক একটা অংশ, সেখানে আছে। তো সেই কালেক্টিং ডাক্ট থেকে সে কোথায় যাচ্ছে, আমাদের একটা নালীতে গিয়ে একত্র হচ্ছে। সেই জিনিসটা কি বলতেছি আমরা, সেটা হচ্ছে ইউটেরাস। এবং সেই ইউটেরাসে কোথায় থেকে আসতেছে, কিডনি থেকে আসতেছে। কি সহ? এটা হচ্ছে বজ্র সহ। অর্থাৎ এখানে সবগুলো হচ্ছে আমার ক্ষতিকর সব উপাদান, সেটা ইউটেরাসে এসে জমা হয়, তারপরে শরীর থেকে বের হওয়ার জন্য সেটা প্রস্তুত হয়। তাহলে
আমরা মূলত যে যে ধরনের যে তিনটা প্রসেস আমরা ডিফিউশন, অসমোসিস এবং আমাদের আল্ট্রাফিল্ট্রেশন আমাদের রক্তের সাথে কিভাবে কাজ করে সেই জিনিসটাকে আমরা দেখলাম। তো এইখানে আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে আমাদের সেই এটা হচ্ছে আমাদের রক্তের সেই প্রবাহ পথ। এইটা দিয়ে আমাদের এই গ্লোমেরুলাস নামক জিনিসটাতে এসে রক্তটায় যে প্রেশার পাচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের কি করতেছে, এটা হচ্ছে আল্ট্রাফিল্ট্রেশন হচ্ছে। তো এখানে যখন ফিল্ট্রেশন হওয়ার পরে এই যে পথ, এই পথেও কিন্তু আমার যে মূল রক্তটা যখন প্রবাহিত হচ্ছিল এই পথে, সেই পথ দিয়ে কিন্তু চলে যাচ্ছে আমার শরীরের সার্কুলেশনের মধ্যেই। কিন্তু এইখানে যখন আমার কিছু ধরনের ফ্লুইডগুলো যখন এখানে ফিল্টার হচ্ছিল, তো সেই জিনিসটা আবার কি হচ্ছে, দেখা গেছে যে এইখানে কিছু প্রয়োজনীয় কিছু উপাদানও সেটার মধ্যে থেকে গেছে। তো সেই প্রয়োজনীয় উপাদানগুলো আবার কি হচ্ছে, রিঅ্যাবজর্পশন হচ্ছে, মানে পুনরায় শোষিত হচ্ছে। এবং সেই জিনিসটা এই যে পুরা পথ আমার যে নেফ্রনের যে এই পথগুলো, সেই পথগুলো দ্বারা সর্বশেষ আমার এই কালেক্টিং ডাক্ট পর্যন্ত আসার আগ পর্যন্ত সেই জিনিসটা ঘটে। অর্থাৎ কালেক্টিং ডাক্ট এইখানে গিয়ে আমার আর প্রয়োজনীয় যে উপাদানগুলো সেগুলো আর থাকে না। রক্তে যেসব উপাদানগুলো, সেই উপাদানগুলো এইখানে সম্পূর্ণ অংশটাই থাকে হচ্ছে আমার বজ্র যে পদার্থগুলো আছে, সেই বজ্র পদার্থগুলো। সেটা আমার কি করতেছে, এইখানে আমার সর্বশেষ আমার মূত্রথলিতে সেই জিনিসগুলোকে স্থানান্তরিত করে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি শরীরের মধ্যে আমাদের কিডনি ফেলারের সাথে যে প্রিন্সিপালসগুলো জড়িত সেই জিনিসগুলো আমাদের রক্তের সাথে কাজ করে। তো এইখানকার যে অসমোসিস, ডিফিউশন এবং আলট্রাফিল্ট্রেশন এটা মূলত কিসের টেকনিক হিসেবে কাজ করে, হেমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে। তো এখন আমরা দেখি যে হেমোডায়ালাইসিস এটা আমাদের আসলে কি। তো হেমোডায়ালাইসিস এটা হচ্ছে আমার যে পেশেন্টের যে ব্লাড, সে ব্লাডটাকে কি করতেছে, আউটসাইডে নিয়ে আসতেছে এবং আউটসাইডে নিয়ে এসে কি করতেছে, ডায়ালাইসিস করতেছে। এবং সেই জিনিসটার জন্য আমার ডায়ালাইসিস তো ঘটাচ্ছি, আমি সেই ডায়ালাইসিসটা ঘটানোর জন্য কি কি দরকার, আমার দরকার হচ্ছে ডায়ালাইজার দরকার এবং ডায়ালাস সেট দরকার। তাহলে ডায়ালাইজার এবং ডায়ালাস সেট জিনিসটা কি? তো ডায়ালাইজার এই জিনিসটা তাহলে কি, ডায়ালাইজারটা হচ্ছে আমার একটা কন্টেইনার। অর্থাৎ ধরে নিলাম এটা আমার একটা মগ, সে মগের মধ্যে কি রাখতেছি, পানি রাখতেছি, তার মানে পানি রাখার পর। তো সেরকম ডায়ালাইজারটা হচ্ছে আমার একটা কন্টেইনার। এই কন্টেইনারটা কি ধারণ করে, সেখানে হচ্ছে সেমি পারমিয়াবল কিছু মেমব্রেন থাকে। আর এই মেমব্রেনগুলা কি জিনিসটাকে আলাদা করে দেয়, ডায়ালাসেট যে জিনিসটা সেটাকে আলাদা করে দিচ্ছে কোথায় থেকে, রক্ত থেকে। অর্থাৎ আমার রক্তের মধ্যে যেসব উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে ভালো উপাদান বলতেছি কি, সেগুলো হচ্ছে শরীরের জন্য যেগুলো দরকার, আর যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য দরকার নয় বা বজ্র পদার্থ, সেগুলো হচ্ছে কি, সেগুলো আমার আলাদা করে দিচ্ছে। তো এইটারই মূলত কাজ করে আমার ডায়ালাইজার। তাহলে এটা যদি ডায়ালাইজার হয় তাহলে এখানে আমার কি ব্যবহার হচ্ছে, আমার সেমি পারমিয়াবল মেমব্রেন ব্যবহার হচ্ছে এবং সেই মেমব্রেনটা আমার কি করতেছে, ডায়ালাসেট জিনিসটাকে ব্যবহার করে রক্ত থেকে ভালো এবং বজ্র পদার্থগুলোকে সেপারেট করে দিচ্ছে। তো এখন তাহলে ডায়ালাসেট জিনিসটা কি, ডায়ালাসেট বলতে আমাদের যে রক্তের মধ্যে যেসব উপাদানগুলো থাকে প্রাকৃতিকভাবে, যেমন বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট, একই সাথে বিভিন্ন ধরনের আয়নের উপাদান। তো ডায়ালাসেট এটা হচ্ছে আমার একটা সলিউশন, অর্থাৎ একটা মিশ্রণ। এবং এই মিশ্রণটাতে আমি কি ব্যবহার করতেছি, বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট ব্যবহার করতেছি এবং এখানে বাফার উপাদানটাও ব্যবহার হয়, যেমন বাইকার্বনেট। এবং একই সাথে আমার শরীরের যে ইলেকট্রোলাইটের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা করার জন্য আমার ডায়ালাসেটটা প্রয়োজন। তাহলে ডায়ালাইজার এবং ডায়ালাসেট এটা ডায়ালাইসিসের মধ্যেই কেন ব্যবহার হচ্ছে, কারণ আমার শরীর থেকে যখন আমি রক্তটাকে একটা মেশিনের মধ্যে নিয়ে এসে কি করতেছি, পিউরিফাই করতেছি, তাহলে ওই রক্ত থেকে আমার যে বজ্র যে পদার্থগুলো সেগুলোকে কি করতে হবে, আলাদা করে নিতে হবে। তো আলাদা করার জন্য আমার রক্তর যে ক্ষতিকর এবং ভালো উপাদানগুলো আছে সেটাকে কি করে নিতে হবে, সেটা হচ্ছে আমার এই যে ডায়ালাসেট এবং ডায়ালাইজারের যে সেমি পারমিয়াবল অংশটা সেটাকে ব্যবহার করে আলাদা করে নিতে হবে। তো সেই জিনিসটার জন্য মূলত আমরা এইখানে কি ব্যবহার করি, ডায়ালাইসিসের মধ্যে ডায়ালাইজার ব্যবহার করি এবং ডায়ালাসেট ব্যবহার করি। এটা হচ্ছে হেমোডায়ালাইসিসের ক্ষেত্রে আমরা ডায়ালাইজার এবং ডায়ালাসেট ব্যবহার করতেছি। কোথায়, সেটা হচ্ছে আমাদের শরীরের বাইরে, অর্থাৎ আমাদের একটা মেশিন যেটা শরীরের বাইরে থাকবে এবং সেই মেশিনের মধ্যে রক্ত আসবে শরীর থেকে এসে, সেটা পিউরিফাই হয়ে বজ্র পদার্থগুলো আমাদের জমা হবে একটা অংশে এবং মূল রক্তটা আবার পুরো শরীরেই ফেরত যাবে। এটা হচ্ছে আমাদের হেমোডায়ালাইসিসের ক্ষেত্রে। আর পেরিটোনিয়াল যে ডায়ালাইসিস, সেই ডায়ালাইসিসের মধ্যে কি হয়, সেটাতে মূলত আমাদের যে অ্যাবডোমিনাল যে লাইনিংটা আছে, তো সেই জিনিসটাতে আমাদের কি হচ্ছে, ফিল্টার হচ্ছে ক্যাথেটারের দ্বারা এবং সেখানে আমার যে ওয়েস্ট যে অংশগুলো আছে রক্তের, সেগুলো অংশগুলো কি হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে। তো আমাদের এই যে দুই ধরনের যে ডায়ালাইসিস যে মেথডটা, এটা কিন্তু আমাদের যে শরীরের যে কিডনির যে ফেলারটা সেটাকে
ম্যানেজ করার জন্য, অর্থাৎ আমাদের ব্যবস্থা করার জন্য বা স্বাভাবিক রাখার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কি প্রক্রিয়া। এবং আমাদের যখন হেমোডায়ালাইসিসটা ব্যবহার করতেছি সেটা কিন্তু আমাদের পুরো পৃথিবীতে সাধারণভাবে সেটা ব্যবহার করা হয়। এবং আমাদের প্রত্যেকটা মেথডই, অর্থাৎ আমাদের এই হেমোডায়ালাইসিস বলি আর পেরিটোনিয়াল ডায়ালাইসিসই বলি, তাদের নিজস্ব কিছু কি আছে, মেকানিজম আছে। এবং সেটার প্রেক্ষিতে আমরা আবার কি নির্ধারণ করতে পারি যে কোনটা বেশি আমার ইফেক্টিভভাবে, অর্থাৎ কার্যকরীভাবে আমার বজ্র যেসব পদার্থ সেগুলা রক্ত থেকে বের করে নিতে পারতেছে এবং কোনটা পারতেছে না, এবং একই সাথে কোনটা আমার সবচেয়ে ভালো ফ্লুইডের ব্যালেন্সটা শরীরের মধ্যে রাখতে পারতেছে, সেই জিনিসটাকে আমরা কি করতে পারি, তাদের মেকানিজম থেকে সেটাকে এনশিওর করতে পারি। তো এরপরে যখন আমার ডায়ালাইজারের ডেভেলপমেন্টটা হলো, কোন সময়টাতে শুরু হলো, সেটা হচ্ছে 1831 সালে। কার দ্বারা? আমার থমাস গ্রাহামের দ্বারা। সেই প্রথম আমার এই ডায়ালাইজার জিনিসটাকে কি করালো, এই ধরনের ধারণাটাকে পরিচয় করাই দিল। তো এইখানে মূল জিনিসটা কি ঘটতেছে, সেটা হচ্ছে আমার রক্তটা পিউরিফাই হচ্ছে এবং সেখানে আমরা কি ব্যবহার করতেছি, কিছু মেমব্রেন ব্যবহার করতেছি। মেমব্রেন ব্যবহার করে আমরা কি করতেছি, আমাদের যে শরীরের রক্ত, সেই রক্ত থেকে আমরা কি তৈরি করে নিচ্ছি, ইউরিয়া বের করে নিচ্ছি। সেই ইউরিয়া বের করে সেখান থেকে আমরা ইউরিনটা কি করে নিচ্ছি, ত্যাগ করে নিচ্ছি। তো এটা ছিল আমাদের প্রথম দিককার যে ডায়ালাইজার সেইটা। তো সেটা কত সালে, সেটা 1831-এ। তো এইখানে যে মেথডটা আমরা পাই সেটা হচ্ছে অসমোসিস এবং ডায়ালাইসিস, এই দুটোকে কেন্দ্র করে। অর্থাৎ এইখানে আমাদের প্রথম দিককার যে ডায়ালাইজারগুলো, সেখানে অসমোসিস এবং ডায়ালাইসিস এই দুটার মধ্যে অসমোসিসটাকে ব্যবহার করা হতো। এবং ইনিশিয়ালি আমাদের ডায়ালাইসিস জিনিসটা কিন্তু আমাদের শরীরের কিডনি থেকে বজ্র পদার্থগুলোকে আলাদা করার জন্য ব্যবহার হতো না। সেটা কিসের জন্য ব্যবহার করা হতো, সেটা কেমিক্যাল ল্যাবরেটরিগুলোতে ব্যবহার করা হতো। এবং সেটা কি কাজ ছিল মূলত, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যেসব মৌল আছে, সেসব মৌল বা বিভিন্ন ধরনের যৌগ, সেটা হোক অর্গানিক ইনঅর্গানিক, সেই জিনিসগুলোকে সেপারেট করার জন্য ব্যবহার করা হতো। কিন্তু একেবারে আমাদের ভিত্তি হিসেবে আমরা যখন ব্লাড থেকে আমরা কি করলাম, আমাদের ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকে যখন বের করার যে প্রক্রিয়াটা, সেটাকে যখন চালনা করলাম, তখন সেখানে আমাদের কি ব্যবহার হওয়া শুরু করলো, আমাদের এই সেমি পারমিয়াবল মেমব্রেনটা ব্যবহার হওয়া শুরু করলো। তো সেই জিনিসটার জন্য 1855 সালের দিকে অ্যাডলফ ফিক সে কি করলো, প্রোভাইড করলো আমাদেরকে, দিল কি দিল পুরো পৃথিবীর কাছে, যে আমাদের কোয়ান্টিটিভ কিছু ডেসক্রিপশন দিল কি সম্পর্কে, সেটা হচ্ছে ডিফিউশন সম্পর্কে। আর ডিফিউশনটা রক্তে কিভাবে কাজ করে, গ্যাসের এক্সচেঞ্জের প্রেক্ষিতে। তো এইখানে পরবর্তীতে সেই জিনিসটা কি হলো, আরও বৃহৎ হওয়া শুরু করলো। অর্থাৎ আমাদের যে কোয়ান্টিটিভ ডেসক্রিপশন অফ ডিফিউশন, এটা কিন্তু আমাদের সেই সময় রসায়ন বিজ্ঞান যে জগৎ, সেই জগতে কিন্তু এই ডিফিউশন জিনিসটা তখন কেবল আলোড়ন সৃষ্টি করছে, অর্থাৎ 1855 সালের দিকে। তো পরবর্তীতে ওই ডিফিউশন জিনিসটাকে আরও বেশি বিস্তারিতভাবে ব্যাখ্যা করলো কে, আলবার্ট আইনস্টাইন। এবং সেটাকে ব্যবহার করে সে একটা তত্ত্ব দাঁড় করালো, সেই তত্ত্বটাকে আমরা বলি ব্রাউনিয়ান মোশন। এবং এম্পিরিক্যালি, অর্থাৎ আমরা সেটাকে বিজ্ঞানগত দিক থেকে কি নাম দিচ্ছি, সেটা হচ্ছে ডিফিউশন ল, অর্থাৎ ব্যাপনের সূত্র। তো এরপরে আমাদের যখন 1912 সাল, তখন আমাদের কি, জন জ্যাকব অ্যাবেল সে এবং তার যে দল ছিল, গবেষণার টিম, সে প্রথম কি তৈরি করলো, আমাদের ফাংশনাল ডায়ালাইসিস মেশিন তৈরি করলো। এবং সেখানে সে কি তৈরি করলো, সেখানে হচ্ছে 8 মিলিমিটারের টিউব সে ইউটিলাইজ করলো। এবং সেখানে সে কলোডিয়ান মেমব্রেন ব্যবহার করলো। কি ব্যবহার করলো, কলোডিয়ান মেমব্রেন। আচ্ছা, তো কলোডিয়ান মেমব্রেন, এই কলোডিয়ান মেমব্রেন এই জিনিসটার ক্ষেত্রে আমরা কি পাই, সে কলোডিয়ান মেমব্রেনটা হচ্ছে আমাদের যে সেলুলোজ, সেই সেলুলোজ থেকে তৈরি করা একটা সেমি পারমিয়েবল ফিল্ম। অর্থাৎ আমার কলোডিয়ান মেমব্রেনটা হচ্ছে আমার সলিউশন থেকে তৈরি হওয়া একটা, আমার হচ্ছে সেলুলোজের যে অংশ সেটা থেকে তৈরি করা একটা ফিল্ম। এবং কি ধরনের ফিল্ম, সেটা হচ্ছে সেমি পারমিয়েবল। এটা হচ্ছে কলোডিয়ান মেমব্রেন। তো সেটাকে সে কি করলো, ডেভেলপ করলো। কিসের জন্য, আমাদের প্রথম ডায়ালাইসিস জিনিসটাকে ঘটানোর জন্য। সেখান থেকে সে কি করছে, আমাদের যে ব্লাড আছে সেই ব্লাড থেকে আমাদের যেসব ক্ষতিকর যেসব পদার্থগুলো সেগুলোকে বের করে নেওয়ার জন্য সেই প্রক্রিয়াটাকে তখন ঘটালো। এরপরে অ্যাবেলের যে ডিভাইসটা, সেই ডিভাইসটাকে আমরা কি বলতেছি, সেটাকে বলতেছি হচ্ছে আমাদের ভিভি ডিফিউশন প্রসেস। অর্থাৎ সেই সময়টাতে অ্যাবেল এই যে ফাংশনাল ডায়ালাইসিস মেশিনটাকে যখন ডেভেলপ করলো, সেই সময়টাতে আমরা ভিভি ডিফিউশন প্রসেস নাম বলতাম।
তো এটার মূল যে কাজ ছিল সেটা হচ্ছে কি, আমাদের যে শরীরের যে রক্তের যে প্রবাহটা সেটা হচ্ছে সেমি পারমিয়েবল যে মেমব্রেনটা সেটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে, হওয়ার পরে আমাদের শরীরে আমাদের রক্তের মধ্যে যে ক্ষতিকর উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে কি আলাদা হবে, এবং সেই জিনিসটা আলাদাভাবে কি দিবে আমাদের শরীরের মধ্যে, আমাদের স্যালাইন ডেক্সট্রোজ যে সলিউশন, অর্থাৎ আমাদের স্যালাইন বা মিশ্রণ যেটা সেটা হচ্ছে শরীরে পুশ করবে, একই সাথে অক্সিজেনটাকেও আমাদের শরীরের রক্তের মধ্যে পুশ করে দিবে। এই জিনিসটাকে অ্যাবেল প্রথম ডেভেলপ করছিল। তো 1913 সালের দিকে অ্যাবেলের যে টিম, সেই টিম কি করলো, আমাদের কিছু অ্যাডভান্স টেকনিক সেটাতে সফল হলো তারা, এবং সেটাকে আমরা কি নাম বললাম, সেটা হচ্ছে ডায়ালাইজিং এর সেক্টরে। তো তারা জিনিসটাকে কোথায় প্রয়োগ করলো প্রথম, তারা হচ্ছে অ্যানেস্থেটাইজড করলো কিছু প্রাণীকে, সেই প্রাণীগুলোর ক্ষেত্রে তারা ওই আমাদের যে ভিভি ডিফিউশন প্রসেস বা আমাদের যে ফাংশনাল ডায়ালাইসিস মেশিন সেটাকে ব্যবহার করলো, কিন্তু সেখানে তারা দেখলো যে কিছু চ্যালেঞ্জ আছে সেখানে। সেই চ্যালেঞ্জগুলোর প্রেক্ষিতে কি দেখা যাচ্ছে, যে আমাদের যে ব্লাডের যে কোয়াগুলেশন, সেই কোয়াগুলেশনটা ওইখানে ঘটতেছে, এবং সেটার জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে সেখানে ম্যানেজ করলাম হচ্ছে হিরুডিন নামক একটা প্রোটিন। সেই প্রোটিনটা কোত্থেকে তৈরি হওয়া, সেটা হচ্ছে আমাদের জোকের স্যালাইভা থেকে তৈরি হওয়া একটা প্রোটিন, যেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করতো। অর্থাৎ আমরা শরীর থেকে যখন রক্তটাকে ডায়ালাইসিসের জন্য বের করে নিচ্ছি, সেটা জমে যাওয়ার পরিস্থিতি ঘটে গেল, তো সেটা যেন না ঘটে যায় সেটার জন্য অ্যাবেলের টিম কি করলো, তখন হিরুডিন তৈরি করলো। আচ্ছা, ওকে। তাহলে এরপরে যেটা করলো সেটা হচ্ছে জর্জ হাস, সে প্রথম আমাদের মানুষের ব্যবহারের জন্য প্রথম ডায়ালাইসিস মেশিন কি করলো, চিকিৎসা শুরু করে দিল, অর্থাৎ সে ডেভেলপ করলো। কত সালে, সেটা হচ্ছে 1924 সালে। এবং সেখানে সে কলোডিয়ান মেমব্রেন বলে যে জিনিসটা পরিচিত ছিল একটা সেমি পারমিয়েবল ফিল্ম হিসেবে, এবং একই সাথে হিরুডিন অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ব্যবহার হতো, সেই জিনিসটা সম্পর্কিত যেসব ধারণাগুলা, যেটা অ্যাবেল তার প্রথমের দিকে রিসার্চগুলোতে করছিল, সেটা সম্পর্কে তার ধারণাটা ছিল হচ্ছে কি অপরিচ্ছন্ন, মানে সেটা মোটামুটি তার ধারণাগত দিকটা একটু কম ছিল সেই বিষয়ে। তো এই জন্য সে পরবর্তীতে এফোর্ট দিল কোথায়, যে আমাদের ডায়ালাইসিস ট্রিটমেন্টের জন্য যে প্রক্রিয়াটা অবলম্বন করা উচিত, তো সেটাতে সে সফল হতে পারলো না। তো এরপরে মোটামুটি তার যে পেশেন্টসগুলো, তাদের মোটামুটি ডাইং লাইকলি ডিউ টু দেয়ার ক্রিটিক্যাল কন্ডিশনস, তারা তাদের জটিলতার কারণে মারা যাওয়ার পরিস্থিতিটা ঘটে গেল, ডায়ালাইসিস যেহেতু ব্যর্থ হলো। তো পরবর্তীতে আমাদের ইফেক্টিভ যেটা, অর্থাৎ আমাদের ডায়ালাইসিস প্রসেসের জন্য কি কি বিষয়গুলো মানুষের ক্ষেত্রে প্রয়োগ করলে সে জিনিসটা আরও উন্নত করা সম্ভব, সেই জিনিসটা সীমাবদ্ধতা কিন্তু আমরা তখন ধরতে পারলাম। তো আমাদের হিরুডিনটা কি হিসেবে ব্যবহার হতো, আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ব্যবহার হতো, এবং এই জিনিসটার কিছু কি ছিল, সেটা জটিলতা ছিল, এবং সেই জটিলতাটা কি হতো, যে আমাদের যে শরীর, অর্থাৎ রোগীর যে শরীর, সেই শরীরে কিছু অ্যালার্জিক রিয়াকশন ঘটায় দিত। এবং সেটা কেন, কারণ হচ্ছে সেটা ইনসাফিসিয়েন্ট পিউরিফিকেশন ঘটায় দিত, অর্থাৎ পরিপূর্ণ সেটা পিউরিফাই করতে পারতো না, যেটার কারণে আমাদের হিউম্যানের যে ইনকম্প্যাটাবিলিটিটা সেটাও সেখানে প্রকাশ পাওয়া শুরু করলো। তো পরবর্তীতে এই যে হিরুডিন যে অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা রক্ত জমাট যাতে না বাঁধে সেটার জন্য ব্যবহার করার পরিস্থিতিটা পুরো পৃথিবীতে চেঞ্জ হলো, হয়ে আমরা কোথায় শিফট করলাম, আমরা হেপারিন নামক জিনিসটাতে শিফট করলাম। তো এরপরে হ্যাপারিনটা আবিষ্কার হলো কত সালে, 1916 সালে। কার দ্বারা, জে ম্যাকলিনের দ্বারা। তো এরপরে আমরা আরও বেশি ইফেক্টিভ অ্যান্টিকোয়াগুলেন্ট পাইলাম, অর্থাৎ শরীর থেকে যখন রক্তটাকে বের করে নিয়ে একটা মেশিনে আমরা প্রক্রিয়াকরণ করতেছি বর্জ্য পদার্থটাকে বের করে নেওয়ার সময়, যেখানে আমাদের হিরোদিনটা বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশন ঘটাতো এবং একই সাথে কিছু কমপ্লিকেশন জটিলতা তৈরি করাতো, সেই বিষয়টাতে আরও বেশি ইফেক্টিভ পরিস্থিতি, অর্থাৎ এই যে অ্যালার্জিক রিয়াকশন, অর্থাৎ ইনসাফিসিয়েন্ট পিউরিফিকেশন, হিউম্যান ইনকম্প্যাটাবিলিটি, এসব কিছু ঘটাইতো না, যেটা সেটা হচ্ছে কি আমাদের এই যে হেপারিন। তো সেটা আরও বেশি ইফেক্টিভ, অর্থাৎ আরও বেশি ভালো কাজ দিত। এটার কিছু জটিলতা ছিল, কিন্তু সেই বিষয়টা পরবর্তীতে লার্জ কোয়ান্টিটিতে আমরা হিরোডিনের সাথে কম্পেয়ার করে ভালো ফলাফল পেয়েছি। এরপরে 1923 সালে জর্জ গ্যান্টার সে প্রথম আমাদেরকে পেরিটোনিয়াল যে ডায়ালাইসিস সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাকে পরিচয় করাইলো পৃথিবীতে, এবং সেটা কিসের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের লিভিং যে পেরিটোনিয়ামটা আছে সেটার, অর্থাৎ আমাদের জীবিত মানুষের মধ্যে জিনিসটা ঘটাতে
হবে আর কি। এবং পরবর্তীতে এটা আরও ইমপ্রুভ হলো কার দ্বারা, আমাদের হেরনিক নিসলেস দ্বারা, এবং সে জিনিসটাকে কি হিসেবে আরও বেশি উন্নত করলো, সেটাকে এক্সট্রা কর্পোরাল একটা ডিভাইস হিসেবে, এবং সেটা পরবর্তীতে তার যে এরিয়া অর্থাৎ তার যে আয়তন ছিল ডিভাইসটা সেটা আরও বেশি বেটার হলো, এবং ডায়ালাইসিসের যে এফিসিয়েন্সিটা সেটাও আমরা কি পাইলাম, আরও সমৃদ্ধ পাইলাম। তো এরপরে যেটা আসলো সেটা হচ্ছে আমার যে পেরিটোনিয়াল যে ডায়ালাইসিস, এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে আমরা কিছু চ্যালেঞ্জ পাইলাম, অর্থাৎ কিছু জটিলতার জায়গা থাকলো। সেটা হচ্ছে কি, যেহেতু এখানে একটা ক্যাথেটার ব্যবহার করতে হচ্ছে, সেই ক্যাথেটারটার কারণে আমরা দেখা যাচ্ছে যে কিছু জটিলতার কারণে আমরা সেখানে ইনফেকশন পাচ্ছি, এবং সেই ইনফেকশন রেটটা দেখা যাচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এবং একই সাথে স্টেরিলিটি বা জীবাণুমুক্তকরণ পরিস্থিতিটাও সেখানে একটা জটিলতার জায়গা থেকে গেল। তো পরবর্তীতে সেই জিনিসটাকে আমরা কি পাইলাম, যে পেরিটোনিয়াল যে মেমব্রেন, সেই মেমব্রেনের দিকে আমরা শিফট করলাম, এবং 1930 সালের দিকে যখন আমরা দেখলাম যে কলোডিয়ান যে মেমব্রেনটা আমার ব্যবহার হতো সেমি পারমেবল মেমব্রেন হিসেবে, তো সেটা কি দ্বারা আমার রিপ্লেস ঘটে গেল, অর্থাৎ এতদিন ধরে আমি ডায়ালাইসিসের জন্য যে সেমি পারমেবল মেমব্রেন ব্যবহার করতেছিলাম সেটা ছিল কলোডিয়ান মেমব্রেন। তো পরবর্তীতে সেটা আমরা কিসে রূপান্তর করে নিলাম, সেলোফেন টিউবিংয়ে। তো সেলোফেন টিউবিং সেই জিনিসটা আমাদেরকে কি ইঙ্গিত দেয়, তো সেলোফেন এই জিনিসটাও কিন্তু আমাদের হচ্ছে একটা কি খুবই সরু এবং একই সাথে ট্রান্সপারেন্ট হচ্ছে শীট, কিসের দ্বারা তৈরি করা, সেটা হচ্ছে সেলুলোজের দ্বারা। এবং এটা হচ্ছে আমাদের খুবই ইউজফুল হচ্ছে কিসের কিসের জন্য, আমাদের ওই সেমি পারমিয়েবল যেসব কণিকাগুলো আছে সেই কণিকাগুলোকে এক ঘনত্ব থেকে আর এক ঘনত্বে পার করে দেওয়ার জন্য আমরা সেলোফেন নামক জিনিসটাকে ব্যবহার করা শুরু করলাম। তো একই সাথে আমাদের যে আমাদের যে সেলোফেনের যে মেমব্রেনটা, সেই মেমব্রেনটা পরবর্তীতে কি আকারে আমরা দাঁড় করালাম, টিউব আকারে। কিসের জন্য, সেটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের জন্য, কারণ পেরিটোনিয়াল ডায়ালাইসিসে আমার আবশ্যিকভাবে কি দরকার, একটা ক্যাথেটার দরকার, যেটা আমার কলোডিয়ান মেমব্রেনের ক্ষেত্রে আমি কিছু জটিলতার জায়গা পাচ্ছিলাম, সেটা পরবর্তীতে আমি সেলোফেন টিউবিংয়ের দ্বারা কি করে দিলাম, সেটাকে রিপ্লেস করে দিলাম, অর্থাৎ আমি আর কলোডিয়ান মেমব্রেন ব্যবহার করতেছি না। তো এর পরবর্তীতে আমরা কি পাইলাম, বেটার একটা পারফরমেন্স পাইলাম যখন আমরা সেলোফেন টিউবিং ব্যবহার করলাম, একই সাথে তার স্থায়িত্বটাও ভালো হলো। এবং এরপরে আমরা এই সেলোফেন টিউবিংটাকে কেন্দ্র করে আমরা কিউপ্রোফেন মেমব্রেনের দিকে আগাইলাম, অর্থাৎ পৃথিবীতে তখন আমাদের কিউপ্রোফেন মেমব্রেনটাকে আবার ব্যবহার করা শুরু করা হলো, এবং এটা সুপিরিয়র পারমেবিলিটিটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। অর্থাৎ আমাদের সেলোফেন যে টিউবিং সেটাও কিন্তু আমাদের একটা সেলুলোজ থেকে তৈরি হওয়া একটা সেমি পারমিয়েবল ফিল্ম ছিল, যেটা হচ্ছে আমার রক্তটাকে কি করে দিত, ফিল্টার করে দিত। তার পরবর্তীতে আমি কিউপ্রোফেন মেমব্রেনটা পাইলাম। তো কিউপ্রোফেন মেমব্রেনটা আসলে কি জিনিস, কিউপ্রোফেন মেমব্রেনটা হচ্ছে আমার যে এটা আমার সেলুলাস দ্বারা তৈরি, এবং এটা কিসের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হেমোডায়ালাইসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এটা হচ্ছে সিনথেটিক কিন্তু নন বায়োকম্পাটিবল মেমব্রেন। নন বায়োকম্পাটিবল মেমব্রেন বলতে আমার শরীরের যে টিস্যু বা কোষগুলো আছে সেটার সাথে সে অ্যাডজাস্টেবল না, অর্থাৎ শরীরের মধ্যে সেটা কিন্তু টক্সিসিটি তৈরি করাতে পারে। এবং এটা হচ্ছে আমার কিসের সাথে সম্পর্কযুক্ত, হেমোডায়ালাইসিসের যে অ্যামোলোডোসিসগুলো আছে সেগুলোর সাথে এই আমার কিউপ্রোফেন যে মেমব্রেনটা সেটা ব্যবহার হওয়া শুরু করলো আর কি। এরপরে আমাদের উইলিয়াম কফ সে যুগান্তকারী কিছু পরিবর্তন ঘটাই দিল 1945 সালে, এবং সে সফলভাবে আমাদের যে পেশেন্ট অর্থাৎ কিডনি ফেলিয়ারের যে পেশেন্ট, তাদের যে অ্যাকিউট কিডনি ফেলার সেই জিনিসটাকে সে কী করলো, সে সেটাকে সমাধান করে দিল 1 সপ্তাহ ব্যবহার করে। অর্থাৎ মোটামুটি আমার নর্মাল যে কিডনি ফাংশন সেটাকে সে রিকভারের জায়গাটা দিতে পারছিল 1945 সালের দিকে। এবং সেখানে আমাদের মেজর কিছু অ্যাডভান্স আমরা পাইলাম, সেটা হচ্ছে কিডনি ডিজিজ ট্রিটমেন্টের জন্য। অর্থাৎ আরও কিছু নতুন কৌশল পাইলাম যে কিডনির ফাংশনটা যেটা আছে নর্মাল ফাংশন সেটার মতো করে আমরা কিভাবে ডায়ালাইসিস সিস্টেমটাকে ব্যবহার করতে পারি। তো কফের যে সফলতাটা সেটা হচ্ছে আমাদের ডায়ালাইসিসের যে ইকুইপমেন্ট সেটার দিক থেকে কিন্তু উন্নত হয়েছিল, অর্থাৎ পূর্বে যেগুলো জিনিস ব্যবহার করছিলাম আমরা তার থেকে কিছু নতুন কৌশল। তো সেখানে সে কি ব্যবহার করতো, সেখানে সে ব্যবহার করছিল হচ্ছে আমাদের রোটেটিং উডেন ড্রাম, অর্থাৎ সেটা হচ্ছে কি দ্বারা যুক্ত থাকতো, সেটা হচ্ছে সেলোফেন মেমব্রেনের দ্বারা। অর্থাৎ একটা ড্রাম, সেই ড্রামটা হচ্ছে কি ধরনের সেমি পারমিয়েবল অংশ বা ফিল্ম দ্বারা জড়িত থাকতেছে, সেটা হচ্ছে আমাদের সেলোফেন মেমব্রেনের দ্বারা, এবং সেটার নাম বলতেছি আমরা কি উডেন ড্রাম। এবং এই জিনিসটার ক্ষেত্রে দেখলাম যে আমাদের এফিসিয়েন্সিটা আরও বেশি ভালো কাজ করতেছে, অর্থাৎ পূর্বে যেসবগুলো কাজ করছি আমরা সেসবের চেয়ে আরও বেশি ভালো কাজ করতেছে। এবং একই সাথে এটা যে টক্সিক
পদার্থ যেগুলো আছে শরীরের রক্তের মধ্যে সেটাকে রিমুভ করার যে প্রবণতাটা সেটাও অনেক বেশি আশাজনক। সেটা কি প্রক্রিয়ার মাধ্যমে করতো? সেটা হচ্ছে অসমোসিস এবং ডিফিউশন, এই দুটাকে কেন্দ্র করে। আচ্ছা, তো এরপরে আমাদের কফ যে ডিভাইসটাকে ব্যবহার করলো তার পেশেন্টের ট্রিটমেন্ট করার জন্য এবং সেটাতে সফল হয়েছিল, সেটাতে সে ব্যবহার করছিল সেলোফেন মেমব্রেন সেমি পারমেবল হিসেবে। তো তখন সেখানে সে কি দেখতেছে যে সেটার মধ্যে আমাদের কি কি ইনভলভ ছিল, তার যে ডায়ালাইসিস মেশিনটা সেটার মধ্যে আমাদের একটা টিউব ছিল, সেই টিউবটা কোথায় রোটেটিং হতো? আমাদের ড্রামের মধ্যে, এবং সেখানে আমাদের রক্ত পাস করতো এবং সেখানে সেমি পারমেবলের মাধ্যমে রক্তটা আবার শরীরে ফেরত আসতো এবং সেখানকার বজ্র পদার্থগুলো সেখানে কি হতো? জমা হতো। এবং এখানে আমাদের কি কি ব্যবহার হয়েছে? ডায়ালাস সেট ব্যবহার হয়েছে এবং একই সাথে আমার যে ইফেক্টিভ যে ক্লিয়ারেন্স অফ ইউরিয়া, অর্থাৎ আমি শরীরের যে রক্তটা সেই রক্তটাকে কিডনির মাধ্যমে যেভাবে ফিল্টার করতাম করে যেরকম ভালো বজ্র পদার্থগুলোকে ভালো যে অংশটাকে সেটাকে শরীরের মধ্যে আবার সার্কুলেশন করাই দিতাম এবং খারাপ যেসব বজ্র পদার্থগুলো সেগুলোকে পরিপূর্ণভাবে ফিল্টার করতে পারতাম, ঠিক সেরকম একটা ইফেক্টিভ ক্লিয়ারেন্স পাইলাম হচ্ছে আমরা কফে যে ডিভাইসটা সেটার মাধ্যমে। তো এর পরবর্তীতে আদার যে টক্সিক সাবস্টেন্সগুলো আছে সেগুলো আমরা কি করতে পারলাম? ব্লাডের থেকে বের করে নিতে পারলাম। তো এর পরবর্তীতে 1947 সালে নিলস অ্যালোয়েল সে কি করলো? ডায়ালাইসিস যে টেকনোলজিটাকে সেটাকে আরও ইমপ্রুভ করলো এবং সেটাতে সে মডিফাই করলো কি? সে দেখলো যে ডায়ালাইজার যে জিনিসটা সেটাকে যদি আমি মডিফাই করতে পারি তাহলে জিনিসটা আরও বেশি ভালো ইফেক্টিভ ফলাফল দিবে। তো ডায়ালাইজার জিনিসটা আমাদের ক্ষেত্রে কি ছিল? ডায়ালাইজার জিনিসটা ছিল হচ্ছে আমাদের যে আমাদের একটা কন্টেইনার যেখানে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকতেছে এবং রক্ত এখানে আসার পরে আমার যে ক্ষতিকর উপাদান সেখানে সে জমা করতেছে এবং যে ভালো অংশটা সেটাকে শরীরের মধ্যে আবার ফেরত দিচ্ছে। তো এই জিনিসটাকে সে কি করলো? কৃত্রিমভাবে আরও ডেভেলপ করলো। তো সেখানে সে কি করলো? এতদিন তো আমরা অসমোসিস এবং ডিফিউশন জিনিসটাকে কেন্দ্র করে শুধুমাত্র ডায়ালাইসিস ঘটাইছি, কিন্তু 1947 সালের পর থেকে সেটার মধ্যে আমাদের নিলস অ্যালয়েল সাহেব কি করলেন? আলট্রা ফিল্ট্রেশন যে প্রক্রিয়াটা সেটাকেও সে একত্র করালেন। এই জিনিসটা জাস্ট এই আলট্রা ফিল্ট্রেশনটা কিন্তু আমার যে ন্যাচারাল যে কিডনি সেটার মধ্যে কিন্তু ঘটতোই এবং সেখান থেকে কিন্তু মূলত আমরা সরাসরি যে বজ্র পদার্থগুলা সেটাকে কিন্তু আমরা ইউটেরাসের মধ্যে পেতাম। তো সেই জিনিসটাকে যখন সে আমার ডায়ালাইসিস টেকনোলজিতে অ্যাড করলো তখন সে কি দেখতে পাইলো যে আমার পূর্বে যেসব মডেলগুলো ছিল সেটা তুলনায় ইফেক্টিভ, অর্থাৎ আরও বেশি উন্নত। এবং সেখানেও সে আমাদের দেখাইলো যে সেলোফেন মেমব্রেনের দ্বারা আমরা যেসব ডায়ালাইসিস মেশিনগুলোকে পরিচালনা করছি সেটার চেয়েও বেশি ভালো ফলাফল। সেটার জন্য সে কী করছে? মেটাল গ্রেডস ব্যবহার করছে এবং একই সাথে আমাদের হায়ার প্রেশারের যে সিচুয়েশনটাকে সেটাও সে ব্যবহার করছে। তো মেটাল গ্রেডস জিনিসটা কি? মেটাল গ্রেডস হচ্ছে আমাদের কিছু মেটালের শিট এবং এই জিনিসটা হচ্ছে আমাদের কম্বাইন্ড হচ্ছে কি একটা ল্যাটিসের স্ট্রাকচার তৈরি করাই দিচ্ছে। তার মানে মেটাল যে গ্রেটিং সেটা হচ্ছে আমাদের কি একটা গ্রিডের মতো, অর্থাৎ একটা সজ্জিত স্তরের মতো। সেই সজ্জিত স্তরগুলাকে আমরা কি হিসেবে কোত্থেকে পাই? সেটা হচ্ছে মেটালের শিট থেকে পাই, যেটা পরবর্তীতে আমাদের কি করে দেয়? একটা ল্যাটিসের স্ট্রাকচার দাঁড় করায় দেয়। দ্যাট মিনস আমরা যে সেলোফেন টিউব মেমব্রেনটা ব্যবহার করছিলাম, তো সেলোফেন মেমব্রেনের পরবর্তীতে আমরা কি করলাম? সেটা মেটাল গ্রেডস ব্যবহার করলাম। এরপরে আমাদের যেটা আসলো নতুন ধাঁচের ডায়ালাইজার মেশিন আসলো এবং সেখানে আমরা প্রয়োজনীয় যে রক্তের যে চাপ বা প্রেশারটা সেটাকে আমরা কি করলাম? ব্যবহার করলাম করে সেটার থেকে আমরা ডায়ালাসেট যেটাকে ব্যবহার করতাম সেটার মাধ্যমে আমরা ব্লাডের যে ফ্লো সেটাকে আরও বেশি ভালো এফিসিয়েন্সির মাধ্যমে পাইলাম এবং একই সাথে আমাদের যে সেলুলোসের যে মেমব্রেনগুলো ছিল সেই মেমব্রেনগুলোকে পরবর্তীতে আমরা কি করতে পারলাম? রিপ্লেস করতে পারলাম। কিসের দ্বারা? কারণ আগেকারগুলো যে মেশিনগুলো ছিল সেগুলো হচ্ছে পোর ব্লাড কম্প্যাটেবিলিটি ছিল, অর্থাৎ সেখানে দেখা যেত যে আমাদের 1947 সালের পূর্বে যেখানে আমাদের পুরো 100% ব্লাডের মধ্যে 80% আমার ব্লাড পিউরিফাই হইতে পারতো, সেখানে 1947 পরবর্তীতে আমি সেটার 80% প্লাস আমি কি করতে পারছি? রক্তটাকে পিউরিফাই করতে পারছি। এরপরে লিওনার্দো স্কেচ আর লিওনার্দো জ্যাক তারা হচ্ছে আমাদেরকে কিসের পরিচয় ঘটাই দিল? প্যারালাল প্লেট ডায়ালাইজার। অর্থাৎ এইখানে তো আমরা অলরেডি অ্যাওয়েলের দ্বারা কিছু নতুন ডায়ালাইজারের সিচুয়েশনটাকে পাইছিলাম, সেটার দ্বারা আমরা আবার নতুন কি পাইলাম? 1948 সালে প্যারালাল প্লেট ডায়ালাইজার। তো প্যারালাল প্লেট ডায়ালাইজার জিনিসটা কি? প্লেট মানে তো বুঝতেই পারছি একটা স্তরের মতো, আর প্যারালাল বলতে হচ্ছে কি সমান্তরালে থাকবে।
তো এটা হচ্ছে যে অ্যাসেম্বল করা একটা লেয়ার, কিসের? স্যান্ডউইচের মতো। কিসের শীট? সেটা হচ্ছে মেমব্রেনের শীট। কোথায়? সেটা হচ্ছে আমার সাপোর্টিং প্লেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং এইখানে আমার কি থাকতেছে? রিজ থাকতেছে, গ্রোভস থাকতেছে। তো রিজ এবং গ্রোভস এটা আবার কি? রিজ এবং গ্রোভসটা হচ্ছে আমার এক টাইপের এই যেরকম স্তর, এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের রিজ এবং গ্রোভসের বিভিন্ন ধরনের স্তর, এবং সেই জিনিসটাকে আমাদের প্লেট আকারে ব্যবহার করতাম। এবং কিসের দ্বারা? সেটা হচ্ছে ব্লাড ফ্লোকে কেন্দ্র করে আমার যে মেমব্রেনের যে শীটটা আছে সেটার জন্য। তো এরপরে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে লিওনার্দো যখন আমাদের প্যারালাল প্লেট ডায়ালাইজারটাকে দেখাইলো 1947 সালে 48 সালে, তখন আমরা ইউটিলাইজ করতে পারলাম কি? স্ট্যাকড প্লেট যেগুলো আছে সেটা। কিসের দ্বারা? সেমি পারমিয়েবল যে মেমব্রেনটা আছে সেটার দ্বারা। এরপরে সরাসরি আমাদের যে ব্লাডের যে ফ্লোটা সেটা হচ্ছে আমাদের গ্রোভ এবং রিজ এই জিনিসটা হচ্ছে কি করতো? রোটেটিং করতো। কিসের দ্বারা? আমাদের ড্রামের যে ডিজাইন সেটার দ্বারা। এবং পরবর্তীতে সেটা আরও বেশি ভালো ইফেক্টিভ ফলাফল দিচ্ছে। তো এরপরে আমাদের ফ্রেডরিক কিল তিনি কি করলেন? প্যারালাল প্লেট ডিজাইনটাকে কি করলেন? আরও উন্নত করলেন। কত সালে? 1960 সালে। এবং সেখানে তিনি ডায়ালাইজারটাকে আবার নতুন করে কি করলেন? ডিজাইন করলেন। এবং সেটার প্রেক্ষিতে 1990 সালের পর্যন্ত আমরা এই যে ফ্রেডরিক কিলের যে ডিজাইন করা যে প্যারালাল প্লেট ডিজাইন ডায়ালাইজার সেটাকে আমরা ক্লিনিক্যালি ইউজ করতে পারছি। ক্লিনিক্যালি বলতে সরাসরি রুগীর সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবহার করতে পারছি। এবং পরবর্তীতে আমাদের আরও বেশি প্রোগ্রেস ঘটছে কিসের ক্ষেত্রে? ডায়ালাইসিস টেকনোলজির ক্ষেত্রে। যেমন কফের যে আর্টিফিশিয়াল কিডনির যে ডিজাইনটা দেখছিলাম সেটা ছিল অ্যাকুয়েট রেনাল ফেলারের জন্য। তো এটা কিন্তু আমাদের ইনিশিয়ালি কি ছিল? একটু আনসুইটেবল ছিল। কিসের প্রেক্ষাপটের জন্য? যাদের দীর্ঘমেয়াদী রেনাল সমস্যা তাদের জন্য এই আর্টিফিশিয়াল কিডনি সিস্টেমটা ব্যবহার করাটা একটু জটিল ছিল। তো পরবর্তীতে আমরা কি করলাম? পরবর্তীতে আমরা লং টার্মের ব্যবহার করার জন্য আমাদের কিছু কি তৈরি করলাম? ম্যানমেড ডিভাইস তৈরি করলাম, যেটা আমাদের সরাসরি রক্তের ভেইনের সাথে অ্যাক্সেস দিতে পারলো এবং যে কমপ্লিকেশনের জায়গাগুলো আছে সেটাকে আমরা কি করতে পারলাম? আরও সহজ করে নিতে পারলাম। তো এটা কিভাবে করতে পারছি আমরা? যে ম্যাটেরিয়াল সায়েন্স যে অংশটা আছে এই সাবজেক্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আমরা ডেভেলপ দেখতে পারছি, যেখানে নতুন নতুন কিছু উপাদান আমরা পৃথিবীতে পাইছি। যেমন স্টিল পাইছি, তারপরে ভ্যানাডিয়াম অ্যালয় পাইছি, স্টেনলেস স্টিল পাইছি, ব্যাকালাইট পাইছি, পাইরেক্স, নাইলন এগুলো পাইছি। তো এগুলো আমাদের সিগনিফিকেন্ট কিছু উদ্ভাবন পৃথিবীতে ঘটাই দিছে যখন আমরা এই মেটালগুলার উদ্ভব পৃথিবীতে পাইছি, এবং নতুন মডিফিকেশন ঘটাই দিতে পারছে। এবং এই জন্য এই সব মেটালগুলোকে ব্যবহার করে আমরা ডায়ালাইসিস টেকনোলজিতে আরও নতুন কিছু চিন্তাভাবনা পাইছি আমাদের পুরা 20 শতক জুড়ে। এরপরে আমাদের বেল্ডিং স্ক্রিবনার সে প্রথম আমাদেরকে কিসের সাথে পরিচয় ঘটাই দিল? আমাদের ডায়ালাইজারের কিসের দ্বারা? সেটা হচ্ছে প্লাস্টিক টিউবের দ্বারা। এবং সেটা সরাসরি আমরা কোথায় ইনসার্ট করতে পারতাম? আর্টারি এবং ভেইনের মাধ্যমে। অর্থাৎ এটা খুবই সহজ একটা প্রক্রিয়ার মতো, যেটা হচ্ছে এরকম দেখতে কিছুটা এই যে এরকম, যে এইটা হচ্ছে আমাদের স্ক্রাবনারের সেই এই যে ইউ শেপের, এটা হচ্ছে আমাদের সেই টিউব, প্লাস্টিকের যে টিউব সেটাকে আমরা সরাসরি কী হিসেবে ব্যবহার করতে পারতাম? আমাদের এই যে পেশেন্টের সাথে আমরা সরাসরি ব্যবহার করতে পারতাম ডায়ালাইজার হিসেবে। তো এরপরে সেটাকে দেখতে কিসের মতো ছিল? অবশ্যই যে ইউ শেপের মতো, এবং এটা স্ক্রাবনার শান্ট হিসেবে পরিচিত। অর্থাৎ আমি যখন এই বেল্ডিং স্ক্রাবনারের যে ডিভাইসটা সেটাকে যখন ব্যবহার করব সেটা হচ্ছে দেখতে যে ইউ শেপের মতো, সেটা হচ্ছে এই যে এরকম, এই যে এই অংশটা সেটাকে কেন্দ্র করে আমার শরীরে এই ডায়ালাইসিসের সিচুয়েশনটাকে ঘটাবে। এবং এই জিনিসটাকে আমাদের মেইনটেইন করা হলো কিসের জন্য? সেটা হচ্ছে সার্কুলেটরি অ্যাক্সেসের জন্য, রক্ত চলনের যে প্রক্রিয়াটা সেটা চলমান রাখার জন্য, এবং আমাদের যে রিপিটেড ইনসিশন অর্থাৎ আমাদের যে প্রত্যেকবার কর্তন করা হতো ত্বক সেই জিনিসটাকে বারবার অ্যাভয়েড করার জন্য এই পদ্ধতিটা আমরা তখন ব্যবহার করলাম। তো স্ক্রাবনার যে শান্ট সেটা হচ্ছে প্রথম দিকে যেটা তৈরি করা হয়েছিল সেটা কি ধরনের পদার্থ ছিল? সেটা ছিল টেফলনের। এবং পরবর্তীতে সেটা আরও বেশি কি হয়েছে? অ্যাডভান্স হয়েছে, এবং সেটা আরও বেশি স্টেবল হয়েছে এবং পার্মানেন্টভাবে অ্যাক্সেস পাইছে রোগীদের ট্রিটমেন্টের জন্য। এবং সেখান থেকে রিডিউস পাইছে কি? সেটা হচ্ছে আমাদের সার্জিক্যাল যে প্রসিডিউরটা আমার রোগীর বারবার ঘটাইতে হইতো সেই জিনিসটাতেও আমাদের কি হইতে হচ্ছে? আমাদের সেটা বারবার ঘটাতে হচ্ছিল না। তো এর পরবর্তীতে আমরা যেটা পাইলাম 1962 সালে স্ক্রাবনার কি ইস্টাবলিশ করলো? একটা সিটেল আর্টিফিশিয়াল কিডনি সেন্টারই সে প্রতিষ্ঠা করলো, এবং সেটা হচ্ছে পৃথিবীর প্রথম আমাদের আউটপেশেন্ট ডায়ালাইসিস ফ্যাসিলিটি। অর্থাৎ যে কোনো
ডায়ালাইসিসের রোগী বা কিডনি ফেলারের রোগী সেখানে চিকিৎসা নিতে পারতেন, কিন্তু সেখানে আমরা কিছু এথিক্যাল চ্যালেঞ্জ দেখলাম, অর্থাৎ আমাদের রোগীর সিদ্ধান্তগত দিকগুলা, নৈতিকতার দিক থেকে আমরা কিছু চ্যালেঞ্জ পাইলাম, এবং সেগুলো খুবই হাই ডিমান্ডেড ছিল এবং কিছু লিমিটেড ক্যাপাসিটি ছিল ওই সেন্টারে। তো পরবর্তীতে সেই জিনিসটা আমাদেরকে কি দাঁড় করাই দিল পুরো পৃথিবীতে, বায়ো এথিক্স কমিটি, অর্থাৎ সেটা আমাদের পুরো পৃথিবীতে এই সেটেল আর্টিফিশিয়াল কিডনি সেন্টারের পরবর্তীতে যে চ্যালেঞ্জগুলো দেখা দিয়েছিল সেটার প্রেক্ষিতেই তৈরি হলো। তো এরপরে স্ক্রাইবনার আমাদের যে কোলাবোরেশনটা দিয়েছিল সেটা হচ্ছে অ্যালবের্ট বাবের আমাদের কিছু ডেভেলপের সাথে, সেটা হচ্ছে কি পোর্টেবল ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে। তো এই পোর্টেবল ডায়ালাইসিস মেশিন পরবর্তীতে কি আমরা ব্যবহার করতে পারতাম হোম ট্রিটমেন্টের ক্ষেত্রে, এবং এটার মধ্যে কি ইনক্লুডেড ছিল, অবশ্যই আমাদের সেফটির যে ফিচারটা সেটা অবশ্যই থাকতে হতো, কারণ রোগীর যাতে কোনো ক্ষতি না হয়, এবং একই সাথে মনিটরিং সিস্টেম যে ফেলারগুলো সেগুলো আমরা কি করা হলো সেটা হচ্ছে আমাদের কনভেন্ট করা হলো আরও, এবং একই সাথে এনাবল পেশেন্টসের যে অংশটা সেটাকে ম্যানেজমেন্ট করার দায়িত্বটা আরও ভালোভাবে মনিটরিং করার জায়গাটা নেওয়া হলো। তো এর পরবর্তীতে আমরা যখন পোর্টেবল ডিভাইস ডায়ালাইসিসের ইউনিটটাকে যখন পরিচয়ের জায়গাটা পাইলাম, তো সেই জায়গাটা আমাদের ডেইলি লাইফের সাথে অ্যাডজাস্টেবল হয়ে গেল এবং আমাদের ডায়ালাইসিস সেন্টারগুলোতে সেটা ব্যবহার হওয়া শুরু হলো, এবং সর্বশেষ আমাদের যে হেমোডায়ালাইসিস ক্রনিক এবং অ্যাকিউট যে কোনো ধরনের সমস্যার জন্য ব্যবহার হওয়া শুরু করলো। তো এরপরে আমাদের যে প্রথম দীক্ষার যে সফলতার জায়গাগুলো সেগুলোর এফিসিয়েন্সি এবং ডায়ালাইসিস মেশিনের যে জায়গাটা সেটা কিন্তু কি ছিল, সেটা হচ্ছে খুবই লো ছিল, অর্থাৎ আমাদের মেশিনের যে কার্যক্ষমতা জায়গাটা সেটা কিন্তু শারীরিকভাবে কম ডিউরেশনের জায়গাটা ছিল, এবং কারণ সেটার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সময় লাগতো কত, মোটামুটি 8 ঘন্টা, যেটা হচ্ছে আমাদের আরও বেশি অ্যাডভান্স মেশিনটাকে ডেভেলপ করার যে চিন্তাভাবনা জায়গাটা সেটাকে কিন্তু কি করে দিল, একটা প্রশ্ন রেখেই দিল। তো সেই জিনিসটার প্রেক্ষাপটের দিক থেকে আমরা নতুন কিছু চ্যালেঞ্জ পাইলাম। সেই চ্যালেঞ্জগুলো কি, যে 1964 সালের দিকে যখন রিচার্ড স্টুয়ার্ট আমাদের প্রথম কি করাই দিল, হলো ফাইবার ডায়ালাইজার ডিজাইন করাইলো। এইটাতে কি ব্যবহার হওয়া শুরু করলো, যে 1 মিটার স্কোয়ার, অর্থাৎ 1 মিটার স্কোয়ার আমার ক্ষেত্রফল জুড়ে আমার এই সেলুলোজের তৈরি করা একটা সারফেস থাকবে, যেখানে আমার 1000 এরকম ছোট 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 কি থাকবে, হলো ফাইবার থাকবে। এবং এটা পরবর্তীতে আমার কি ঘটালো, এফিসিয়েন্সির জায়গাটা, ডায়ালাইসিসের এফিসিয়েন্সির জায়গাটা কি ঘটালো, আরও বেশি ইমপ্রুভ করালো, যে ক্ষেত্রে আমাদের প্রচলিত যে মেমব্রেনাস যেসব টিউবযুক্ত ডায়ালাইসিস মেশিন ছিল সেগুলোকে আমাদের কি ঘটাই দিল, সেটার প্রেক্ষাপটের জায়গাটাতে এই হলো ডায়ালাইজারের যে সিস্টেমটা সেটা জায়গা দখল করে নিল। এবং একই সাথে হলো ফাইবার ডায়ালাইজার যেটা আমার প্রথম পৃথিবীতে বাণিজ্যিকভাবে উৎপাদন হওয়া শুরু করলো কার দ্বারা, সেটা হচ্ছে ডো কেমিক্যালের দ্বারা, এবং পরবর্তীতে সেটা প্রোডাকশন হলো একবারে গণমানুষের জন্য, এবং সেটার দামও হচ্ছে খুবই অল্প, এবং সেটা হচ্ছে যে কোনো জায়গায় অ্যাক্সেস করা যায়। তো এইটা ছিল হলো ফাইবার ডায়ালাইসিসের ক্ষেত্রে সবচেয়ে সুবিধার জায়গাটা। তো এটা দেখতে হচ্ছে যেরকম এটার ভিতরের যে স্কিমেটিক ডায়াগ্রামটা, যে এখান থেকে আমাদের আউটপুটের অংশটা যাইতো, এটা হচ্ছে ডায়ালাইজার, এইটা হচ্ছে সেখানে এই ডায়ালাইজারের মধ্যে আমরা কি আছে, সেমি পারমেবল সেই মেমব্রেনের অংশটা আছে যেখান থেকে আমাদের রক্তটা পিউরিফিকেশন হবে আর কি। তো এরপরে আমাদের যে মডার্ন হলো ফাইবার ডায়ালাইজার সেটা হচ্ছে আরও বেশি অ্যাডভান্স হলো। সেটা কি ধরনের মেমব্রেন ব্যবহার করা শুরু করলাম, সেখানে আমরা প্রথম দিকে আমাদের যে সেলুলোজিক সারফেস, সেলুলোজ ট্র্যাডিশনাল মেমব্রেনাস টিউব যেটা ব্যবহার করতাম, সেখানে আমাদের সিনথেটিক পলিমারের মেমব্রেন ব্যবহার শুরু হলো, এবং একই সাথে আমাদের যে প্রথম দিককার যেসব নীতিগুলো ছিল, বিশেষ করে জন জ্যাকব অ্যাবেলের, সেই জিনিসগুলো আরও বেশি কী হওয়া শুরু করলো, দেখা গেল যে নতুনতর দিকে আমাদেরকে নিয়ে গেল। তো এর পরবর্তীতে আমাদের হেমোডায়ালাইসিসের প্রচুর ব্যবহার হওয়া শুরু হলো, যেটার প্রেক্ষিতে বৈজ্ঞানিক যে গবেষণার যে সেক্টরগুলো সেগুলো কী হলো, আরও বেশি এক্সপ্লোর হওয়া শুরু করলো। কিসের দিক থেকে, আমাদের রক্তের মধ্যে যেসব উপাদানগুলো আছে সেটা কিভাবে সর্বোচ্চভাবে রক্তের মধ্যে ভালো উপাদানগুলোকে আবার নিয়ে আসা যায়, এবং একই সাথে ক্ষতিকর উপাদানগুলোকে শরীর থেকে বের করে দেওয়া যায়, এই সব কিছুকে কেন্দ্র করে। তো এরপরে আমাদের ফিজিওলজিক্যাল মডেলগুলা কি হওয়া শুরু করলো, উন্নত হওয়া শুরু করলো। ফিজিওলজিক্যাল মডেল বলতে আমাদের যে গাঠনিকভাবে জিনিসটাকে দেখতে কেমন সেই জিনিসটা, এবং একই সাথে বডির যে ফাংশনটার সাথে আমার ডায়ালাইজারের যে পারফরমেন্স সেটাও আমার কি হতে হবে, বেটার হতে হবে। তো এই জিনিসগুলো তখন আমার কি হওয়া শুরু করলো, আরও বেশি উন্নত হওয়া শুরু করলো। এর পরবর্তীতে ম্যাথমেটিক্যাল যে মডেলগুলো সেগুলো হেমোডায়ালাইসিসের ক্ষেত্রে প্রক্রিয়াকরণ, পারফরমেন্স কত দিক, বৈশিষ্ট্য কত দিক, এইসব কিছুকে কেন্দ্র করে আমার নতুন নতুন ডায়ালাইজার মেশিন ব্যবহার হওয়া শুরু হলো, এবং সেটা মার্কেটে আসা শুরু করলো। সর্বশেষ ডায়ালাইসিস যে প্রসিডিউর এবং ডায়ালাসেট কম্পোজিশনের দিক থেকে আমি একটা কি পাইলাম, অপটিমাইজেশন পাইলাম, অর্থাৎ যুগের
এই যে প্রথম দিক থেকে শুরু করে এখন পর্যন্ত আমার ডায়ালাইজারের এভাবে পরিবর্তনটা হয়েছে, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল মডেলেরও পরিবর্তন হয়েছে, সাথে ম্যাথমেটিক্যাল মডেলগত দিক থেকে আমার সেটা ইউজার ফ্রেন্ডলি হয়েছে ভালো মতো। এরপরে আমরা যখন এই ডায়ালাইসিস মেশিনের মধ্যে যখন আমরা হচ্ছে এই ইনভেসিভ প্রসিডিউরটা সেটাকে যখন আমরা কমানোর চেষ্টা করলাম, তো সেখানে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়ালো বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো ইঞ্জিনিয়ারদের জন্য, সেটা হচ্ছে আমরা যদি নন ইনভেসিভ করতে চাই বা সেটাকে যদি আরও কম, অর্থাৎ শরীরের যাতে কম অংশ কাটতে হয় এরকম যদি করতে চাই, তাহলে তার যে অংশটা সর্বপ্রথম আমাদের সমস্যা হিসেবে আসলো সেটা কমপ্লেক্স ডিজাইন। তো ওই জিনিসটাকে আমরা কি করলাম, আরও বেশি অ্যাডভান্স করার জন্য আমাদের যে পেরিটোনিয়াল ক্যাথেটার, একই সাথে স্টেরাইল ডায়ালাইসিস এবং ফ্লুইড ম্যানেজমেন্টের যে বিষয়গুলো সেগুলো ইনক্লুড করে সেটাকে আমরা ডিজাইনের সেক্টরটাকে প্রাধান্য দেওয়া শুরু করলাম। এরপরে 1964 সালের দিকে প্রথম আমার কি হলো, সিলাস্টিক পেরিটোনিয়াল ক্যাথেটার ডেভেলপ হলো, এবং এটা হচ্ছে লং টার্ম ইউজের জন্য। তো আমার সিলাস্টিক পেরিটোনিয়াল ক্যাথেটারটা কি জিনিস, এটা হচ্ছে আমার এক টাইপের সিনথেটিক পলিমার, যেটা হচ্ছে আমার মেডিকেল ফিল্ডে বিভিন্ন সময় বহু বছর ধরে ব্যবহার হয়ে আসতেছে, বিশেষ করে পেরিটোনিয়াল যেসব সমস্যা সেই সব ক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তার মানে এটা হচ্ছে আমাদের একটা সিনথেটিক পলিমার সিলাস্টিক পটেনশিয়াল ক্যাথেটার। তো এটা আমার কি ঘটাই দিল, পূর্বে যেসব আমরা যেমন সেলোপ্রোফেন, কিউপ্রোফেন এইসব মেমব্রেনগুলো ব্যবহার করতাম, সেটার তুলনায় বেটার একটা ফলাফল দিল এই সিলাস্টিক পেরিটোনিয়াল ক্যাথেটার। সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট ঘটাইলো আমার পেরিটোনিয়াল ডায়ালাইসিসের সেক্টরে, এবং একই সাথে নতুন মেশিনের উদ্ভব ঘটাইলো, এবং আমাদের ডেইলি ডায়ালাইসিসের যে ফ্লুইড ফ্লো সেটাকে আরও বেশি কী করতে পারলো, আরও বেশি প্রাসঙ্গিকভাবে মোটামুটি 95% প্লাস রক্তের ভালো উপাদানগুলোকে রক্তে ফিরিয়ে দেওয়ার যে কন্ট্রোলটা সেটাকে সে নিয়ন্ত্রণ করার জায়গাটা দিতে পারলো। তো পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা শিশুদের ক্ষেত্রে দেখি, নবজন্মগত শিশু, তাদের জন্য কিন্তু একটা রিস্কের পথ হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে শিশুদের রক্তের আয়তন কম থাকে শরীরের মধ্যে, তো যে কারণে ব্লাড লস হওয়ার একটা প্রবণতা থাকে আমাদের এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে। তো সেই কারণে আমাদের সেখানে নতুন ধরনের একটা প্রযুক্তি আসলো, সেটা হচ্ছে আমাদের ডেইলি নেট কিট ডিজাইন করলো নিউনেটাল এবং পেডিয়াট্রিক্সের জন্য ব্যবহার করার ক্ষেত্রে। অর্থাৎ যেসব শিশুদের আমাদের কিডনি ফেলারের জায়গাটা আছে জন্মগতভাবে, তাদের ক্ষেত্রে আমরা তখন কি করা শুরু করলাম, এই যে আমাদের ডেইলি নেট পেরিটোনিয়াল ডায়ালাইসিস সেট ব্যবহার করা শুরু করলাম। তো এটা হচ্ছে সেফটি জায়গাটাও ভালো, এফিসিয়েন্সির জায়গাটাও ভালো, এবং ট্র্যাডিশনালভাবে যে ডায়ালাইসিস সেট আপ যেটা আছে সেটাকে কি করে দিচ্ছিল, সেটার জায়গাটাকেও সে আরও বেশি ইমপ্রুভ করে দিল। এবং একই সাথে আমাদের যে চ্যালেঞ্জের যে বিষয়গুলো ছিল, তো সেই চ্যালেঞ্জের জায়গাগুলোতেও আমাদের কি করে নিল, এই ডায়ালাইজারের পারফরমেন্সের জায়গাটা একটা ভালো ফলাফল হিসেবে জায়গা করে নিল। তো পরবর্তীতে আমাদের যে পারফরমেন্সগত দিক, ডায়ালাইজারের যে ডিজাইনের দিক থেকে 1971 সাল পর্যন্ত আমাদের একটা নতুন নতুন পরিস্থিতিগুলো সম্পৃক্ত হওয়া শুরু করছে, এবং একই সাথে বর্তমানেও আমরা কমপ্লেক্সিটি জায়গা নতুন নতুন চ্যালেঞ্জ পাচ্ছি ডায়ালাইসিস ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো পরবর্তীতে আমরা এখন দেখব যে আসলে নতুন নতুন কী কী ধরনের পরিস্থিতিগুলো আমরা পেতে পারি। যেমন আমরা বর্তমানের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে রিজেনারেটিভ হেমোডায়ালাইসিস সিস্টেম, যেটা আমরা আরও সহজে ব্যবহার করতে পারবো, সাথে আমাদের যে আর্টিফিশিয়াল যে কিডনি সেটা আমরা ব্যবহার করতে পারবো, যেটার ক্ষেত্রে আমাদের শরীরের ক্ষেত্রে একবার পুশ করলে সেই জিনিসটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো আর কি। যেমন এটা তো আছে, সাথে আমাদের বায়োকম্পাটিবল ডায়ালাইসিস এটাও আছে, সাথে পোর্টেবল ডায়ালাইসিস সিস্টেম এটাও আছে। তার মানে এইখানে আমাদের জিনিসগুলো অনেক বড় বড় থেকে এখন একবার ছোটোতে পরিণত হয়ে গেছে, যাতে শরীরের মধ্যে সরাসরি আমরা ইউজও করতে পারবো এরকম একটা পরিস্থিতি। এটাই হচ্ছে মোটামুটি আমাদের এই ডায়ালাইসিস মেশিনের যে প্রথম দিক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তার একটা সাধারণ ধারণাগত দিক।